আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ওয়ান শট ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে তোমাদের আরেকটি টপিক নিয়ে আসলাম। আজকের টপিকটি মডিফায়ার। তো কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আমাদের মূল টপিকে। তো মডিফায়ার ব্যাপারটা আসলে কি? এই মডিফাই জিনিসটা কি? মডিফাইটাকে আসলে কিভাবে, এত প্যারা নেওয়ার কিছু নাই। আমাদের প্রশ্ন কিভাবে আসে? আমাদের প্রশ্ন আসে হচ্ছে একটা শূন্যস্থান দেওয়া থাকে এবং সেই শূন্যস্থানের ব্র্যাকেটে একটা প্রশ্ন দেওয়া থাকে এবং প্রশ্নে আমাকে যে জিনিসটা বসাতে বলে শুধু সেই জিনিসটা সম্পর্কে আমাকে জানলেই হবে। তো তারপরেও আমি তোমাদেরকে মডিফায়ারটাকে মূলত কয়টা ভাগে ভাগ করা হয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করি। তো আমাদের এই মডিফায়ার মূলত দুটো ভাগে ভাগ করা হয়েছে। এক, প্রি মডিফায়ার। দুই, পোস্ট মডিফায়ার। তো আমি বললাম এই মডিফায়ারটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা প্রি মডিফায়ার, একটা পোস্ট মডিফায়ার। তো প্রি কথাটা হচ্ছে পূর্বে, পোস্ট যার অর্থ হচ্ছে পরে। তো প্রি মডিফায়ার এমন একটা জিনিস যেটা আমি যদি বলি যে প্রি মডিফায়ার, এইখানটায় দেখো একটা উদাহরণ দেওয়া আছে। হি রিচড হিজ গোল ফর গেটিং আ ড্যাশ সলিউশন। এখানে দেখো একটা শূন্যস্থান দেওয়া আছে, এই শূন্যস্থানের পরে কিন্তু একটা শব্দ দেওয়া আছে। তার মানে এখানে কিন্তু এই শূন্যস্থানটা একটা শব্দের সামনে বসবে। তার মানে এই যে এখানে সলিউশন আছে, সলিউশনের আগে যে শব্দটা বসবে এই শব্দটা এই সলিউশনটাকে মডিফাই করবে। দ্যাট মিন্স যদি কোনো শব্দের সামনে বসে সেই পিছনের শব্দটাকে যদি মডিফাই করে তবে সেটাকেই বলা হয় প্রি মডিফায়ার। তাহলে এইখানটায় দেখো, তাহলে এইখানটায় যদি আমি এই অর্থ অনুযায়ী দেই তাহলে একটা শব্দ বসাবো। সেটা কি বসাবো, এটা অ্যাডজেক্টিভ না ভার্ব না কোনটা হচ্ছে এটা আমি পরে আলোচনা করব। জাস্ট এখানে একটা শব্দ বসাই। হি রিচড হিজ গোল ফর গেটিং আ ড্যাশ সলিউশন। এখানে একটা শব্দ দেখো, শেষ শব্দটা সলিউশন, তার আগের শব্দ এখানে কিন্তু একটা কি বসাতে হবে, একটা শূন্যস্থানে একটা শব্দ বসাতে হবে। সাপোজ এই সেন্টেন্সের অর্থের আলোকে আমি এখানে গুড নিলাম, গুড। দেখো তাহলে বাক্যটা হচ্ছে হি রিচড হিজ গোল ফর গেটিং আ গুড সলিউশন। এখানটা দেখো, এখানে যে গুড শব্দটা বসেছে, এই গুড শব্দটা কার সামনে বসেছে? এখানে সলিউশনের সামনে বসেছে। তার মানে এই সলিউশনের পূর্বে এই গুডটা বসেছে। তাহলে আমরা সেক্ষেত্রে আমরা বলতে পারি যদি কোনো শব্দের সামনে বসে পরের শব্দটাকে মডিফাই করে তাহলে সেই শব্দটাকে বলা হয় প্রি মডিফায়ার। ওকে, এখন দেখো পোস্ট মডিফায়ার কি। পোস্ট মডিফায়ার, পোস্ট বলতাম কি যে পোস্ট মানে হচ্ছে পরে, প্রি মানে পূর্বে, পূর্বের ব্যাপারটা আমরা ক্লিয়ার করেছি। এখন দেখো পোস্ট, যেহেতু পোস্টের অর্থটা হচ্ছে পরে, এখানে বাক্যটা দেখো দ্য ম্যান ওয়াজ রিয়েলি ড্যাশ। এখানে কিন্তু শূন্যস্থানটা কিন্তু একদম শেষে। তাহলে এই সেন্টেন্সের অর্থের আলোকে এখানেও আমি কি নিলাম, গুড। তাহলে দেখো দ্য ম্যান ওয়াজ রিয়েলি গুড। এইখানটা দেখো এই গুডটা কাকে মডিফাই করতেছে? এখানে কিন্তু দ্য ম্যানকে মডিফাই করতেছে। তার মানে এখানে এই শব্দটা পিছনে বসে সামনের শব্দটাকে মডিফাই করছে। সো এই শব্দটাকে বলা হয় পোস্ট মডিফাই। তার মানে খুব সহজ কথা যে প্রি এবং পোস্ট এটা নেওয়ার কোনো প্যারা নেওয়ার কিচ্ছু নাই। সহজ কথা যে কোনো শব্দের সামনে বসে যদি তার পেছনের শব্দটাকে মডিফাই করে তাহলে সেটাকে বলা হয় প্রি মডিফায়ার, এবং কোনো শব্দের পিছনে বসে যদি তার পূর্বের শব্দটাকে মডিফাই করা হয় তাকে বলা হয় পোস্ট মডিফায়ার। ওকে, এখন দেখো যে এই মডিফায়ার আমাদের পরীক্ষাতে কিভাবে আসে। এই মডিফায়ার মূলত আমাদের পরীক্ষাতে আসে, একটা শূন্যস্থান দেওয়া থাকে, শূন্যস্থানে একটা শব্দ বসাতে হবে, অথবা আরও বহু কিছু শব্দ হতে পারে, একটা ফ্রেজ হতে পারে, বা আরও বহু কিছু বসতে পারে। কিন্তু যাই বসুক না কেন সেটার এগেইনস্টে একটা প্রশ্ন দেওয়া থাকবে, একটা ব্র্যাকেটে প্রশ্ন দিবে যে তোমাকে কি দিয়ে এই শূন্যস্থানটা পূর্ণ করতে হবে। সো এখন এই আমাদের পরীক্ষাগুলোতে আসলে কিভাবে কোন ধরনের প্রশ্ন আসে আমরা একেবারে টু দ্য পয়েন্টে সেটা নিয়ে আলোচনা করব আশা করি, এবং খুব অল্প সময়ে এবং অল্প কিছু রুলস বা অল্প কিছু জিনিস তুমি আয়ত্তে আনলেই এই মডিফায়ার থেকে তুমি 100% নাম্বার পাবে। তো এখন চলে যাওয়া যাক যে আসলে প্রশ্নগুলোয় কী ধরনের কথা থাকে এবং ওই ধরনের কথা থাকলে আসলে আমাকে কিভাবে সেই শূন্যস্থানটা পূর্ণ করতে হবে, এখন সেটা দেখা যাক। এখানে দেখো যে ইউজ অফ মডিফায়ার, কোন মডিফায়ারগুলো ব্যবহৃত হবে। এখানে দেখো প্রশ্নে তোমাকে থাকতে পারে, তোমার পরীক্ষার প্রশ্নে স্যারেরা তোমাদেরকে প্রশ্ন দিতে পারে প্রি মডিফাই দ্য নাউন। যদি তুমি
আর একটা জিনিস তোমাকে বলি, প্রশ্নের ভেতর প্রি মডিফাই থাকুক আর পোস্ট মডিফাই থাকুক, যেটাই থাকুক না কেন, সেটা নিয়ে অ্যাকচুয়ালি প্যারা নেওয়ার কোনো কিছু নাই। তোমাকে মূলত জানতে হবে যে আমাকে ওই শূন্যস্থানে অ্যাকচুয়ালি কোন শব্দটা আমাকে বসাতে হবে, কি দিয়ে আমাকে পূর্ণ করতে বলেছে। সেই ক্ষেত্রে এখানে দেখো প্রি মডিফাই দ্য নাউন, মানে প্রশ্নের ভেতর এটা থাকবেই, একাধিক এক জায়গায় না, একাধিক জায়গায় কিন্তু এই প্রি মডিফাই দ্য নাউন থাকে। তুমি যদি দেখো যে প্রশ্নের ভেতর প্রি মডিফাই দ্য নাউন আসছে, তার মানে প্রি মডিফাই দ্য নাউন ইজ ইকুয়াল অ্যাডজেক্টিভ। প্রি মডিফাই দ্য নাউন কথাটা থাকলেই তোমাকে একটা অ্যাডজেক্টিভ বসিয়ে সেই শূন্যস্থানটা পূর্ণ করতে হবে। সো এখানে যেহেতু প্রি মডিফাই দ্য নাউন আছে, তার মানে কি এই শূন্যস্থানে আমাকে অ্যাডজেক্টিভ দিয়ে পূর্ণ করতে হবে, এবং সেই অ্যাডজেক্টিভ তো বহু আছে, শত সহস্র অ্যাডজেক্টিভ আছে। তাহলে আমরা কোনটা বসাবো? আমাকে বসাতে হবে যে সেন্টেন্স বা যে বাক্যটা দেওয়া থাকবে তার অর্থ অনুসারে আমাকে এই অ্যাডজেক্টিভটা বসাতে হবে। সো এখানে প্রশ্নের এটা দেখো, শূন্যস্থানটা দেখো বা প্রশ্নটা সেন্টেন্সটা দেখো যে কি সেন্টেন্স আসছে। এখানে দেখো হি ইজ আ ড্যাশ স্টুডেন্ট। সো এইখানটা আমাকে কি বলতে, একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। তাহলে আমরা এখানে কি দিতে পারি? অ্যাডজেক্টিভ। তাহলে এখন অ্যাডজেক্টিভ জিনিসটা কি? নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা যদি নির্দেশ করে তাহলে সেই শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে সেই হিসাবে এখানে কি আসে? হি ইজ আ ব্যাড স্টুডেন্ট দিতে পারি, গুড স্টুডেন্ট দিতে পারি, গ্রেট দিতে পারি, মোট কথা যেটা এই সেন্টেন্সের সাথে যায় এবং সেটা অ্যাডজেক্টিভ। সো এখানে আমি কি দিলাম? গুড। তাহলে দেখো বাক্যটাকে হি ইজ আ গুড স্টুডেন্ট, এই গুডটা কিন্তু এখানে আমাকে অ্যাডজেক্টিভ দিয়ে পূর্ণ করতে বলছে, এখানে কিন্তু আমি অ্যাডজেক্টিভ দিয়ে পূর্ণ করলাম। সো বাক্যটা হয়ে গেল হি ইজ আ গুড স্টুডেন্ট। ওকে, এরপরেরটা দেখো, এরপরেরটা এখানে পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাপোজিটিভ। এখানে দেখো পোস্ট মডিফাই দ্য নাউন, এটা আমাদের মাথায় নেওয়ার কোনো প্রয়োজন নাই। মেইন ব্যাপারটা হচ্ছে আমাকে উইথ অ্যান অ্যাপোজিটিভ, তার মানে কি আমাকে একটা অ্যাপোজিটিভ ব্যবহার করে আমাকে এই শূন্যস্থানটা পূর্ণ করতে হবে। এখন আমাদের উই নিড টু নো দ্য ডেফিনেশন অ্যান্ড হোয়াট ইজ অ্যাপোজিটিভ। আমাকে এই অ্যাপোজিটিভ জিনিসটা কি সেটাই আমাকে জানতে হবে। ওকে, দেখো রহিম ড্যাশ ইজ মাই ফ্রেন্ড। এখানে যদি ড্যাশ না থাকতো তাহলে বাক্যটা হতো রহিম ইজ মাই ফ্রেন্ড। রহিম এই সেন্টেন্সের সাবজেক্ট। এখানে দেখো এই রহিম সম্পর্কে যদি আমি আর একটা জিনিস লিখি, রহিম ইজ আ স্টুডেন্ট। এখানে রহিমের পরিবর্তে আমি কি দিছি? হি ইজ আ স্টুডেন্ট। রহিম ইজ মাই ফ্রেন্ড, এটা যেমন একটা বাক্য, হি ইজ আ স্টুডেন্ট এটাও একটা বাক্য। এখন এই বাক্যের সাথে এই বাক্যের সম্পর্কটা কি? অ্যাপোজিটিভ জিনিসটা হচ্ছে যে একটা সেন্টেন্সের যে সাবজেক্টটা থাকবে, এইখানে এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে রহিম। এখানে রহিম সম্পর্কে একটা তথ্য দেয়া আছে যে মাই ফ্রেন্ড, রহিম ইজ মাই ফ্রেন্ড। এখানে মাই ফ্রেন্ড, রহিম সম্পর্কে একটা তথ্য দেয়া আছে। এখন অ্যাপোজিটিভ জিনিসটা হচ্ছে যে একটা সেন্টেন্সের সাবজেক্ট সম্পর্কে একটা তথ্য দেয়া থাকবে, আমাকে যদি অ্যাপোজিটিভ ব্যবহার করতে বলে ওই সেন্টেন্সের ওই সাবজেক্ট সম্পর্কে আমাকে আর একটা অতিরিক্ত তথ্য দিতে হবে। এই যে অতিরিক্ত তথ্য, এই অতিরিক্ত তথ্যটাই হবে অ্যাপোজিটিভ। সো এখানে দেখো যে হি ইজ আ স্টুডেন্ট, এইখানে দেখো যে এই হি এটা কি সাবজেক্ট, এই ভি না ইজ এটা হচ্ছে কি ভার্ব, আর বাকিটা এই যে এই স্টুডেন্ট এটা হচ্ছে এই সেন্টেন্সের একটা তথ্য বা একটা ডেজিগনেশন বা একটা কমপ্লিমেন্ট যেটা বলো। সেই ক্ষেত্রে এখানে যেহেতু সেন্টেন্সের সাবজেক্ট আছে, তাহলে আমি কিন্তু এখানের এই সাবজেক্টটা নিব না। একটা তথ্য দেওয়ার ক্ষেত্রে এই পূর্ণ তথ্য আছে সেটা নিব না। এখানে যেহেতু ভার্ব দেওয়া আছে আমি কিন্তু এই ভার্বটাও নেব না। তাহলে বাকি রইল কি? এ স্টুডেন্ট। সো এই যে এখানে যদি আমি দেই এ, এখানে যদি আমি তখন দেই যে এ স্টুডেন্ট, তাহলে দেখো রহিম এ স্টুডেন্ট ইজ মাই ফ্রেন্ড। তাহলে এখানে সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে একটা, কিন্তু তথ্য কিন্তু হলো দুটো, যে রহিম আমার বন্ধু এবং রহিম একজন ছাত্র। আশা করি এই অপোজিটিভ জিনিসটা বুঝতে পেরেছো। তারপরে আমি আরেকবার বলি যে একটা সেন্টেন্সে একটা তথ্য দেওয়া থাকবে, একটা সেন্টেন্সের সাবজেক্টের সম্পর্কে একটা তথ্য দেওয়া থাকবে। যদি তোমাকে অ্যাপোজিটিভ ব্যবহার করতে বলে তাহলে ওই সেন্টেন্সের সাবজেক্ট সম্পর্কে তোমাকে আরেকটি তথ্য দেওয়া থাকবে। সেই ক্ষেত্রে তুমি ওই সেন্টেন্স নিয়ে আর ওই সেন্টেন্সের সাবজেক্ট নিয়ে আর একটা বাক্য তৈরি করতে পারো, বাক্য তৈরি করে নিয়ে তারপর তুমি সেখানে বসাতে পারবো। কিন্তু এখানে তুমি খেয়াল রাখতে হবে যে তুমি যে বাক্যটা লিখলা
অতিরিক্ত বাক্যটা লিখলা সেখানকার সাবজেক্ট এবং ভার্বটা যেন না দেওয়া হয় ওই শূন্যস্থানে, সেখানে শুধু তথ্যটা দেওয়া থাকবে বা তথ্যটা দিবে। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো। এখন দেখো, ইউজ আ ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন। আবারও প্রি বা পোস্ট, কোনো প্যারা নাই। আমাকে ব্যবহার করতে বলছে কি ডেমনস্ট্রেটিভ, আমাকে জানতে হবে ডেমনস্ট্রেটিভ জিনিসগুলো কি। তো আমরা জানি ডেমনস্ট্রেটিভ কি, THIS দিস আছে, THAT দ্যাট, THESE দেজ, THOSE দোজ। দেখো দিস দ্যাট দেজ দোজ এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ। আমাকে এইগুলোর মধ্যে থেকেই ওখানে একটা বসাতে হবে। এখন এইখানে একটু খেয়াল রাখবা, দিস এবং দ্যাট এগুলো কিন্তু সিঙ্গুলার ডেমনস্ট্রেটিভ। দ্যাট মিনস এরপরে যদি নাউন সিঙ্গুলার হয়, যে শূন্যস্থান থাকবে তারপরে নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে সেক্ষেত্রে দিস অথবা দ্যাট ব্যবহার করতে পারবো। যদি নিকটতম কোনো কিছু হয় তাহলে দিস, যদি একটু দূরবর্তী কোনো কিছু হয় তাহলে সেই ক্ষেত্রে দ্যাট। আর এই যে শূন্যস্থান থাকবে ওটার পিছনের যে নাউনটা বা যে নাউনটাকে মডিফাই করবে সেটা যদি প্লুরাল হয় তাহলে দেজ অথবা দোজ। এই দিসের প্লুরাল হচ্ছে দেজ আর দ্যাটের প্লুরাল হচ্ছে দোজ। দিস এটা, দেশ এইগুলো, দ্যাট ওটা, দোজ ওইগুলো। তাহলে দেখা যাক এখন এই বাক্যটাতে আমাকে কি দিয়ে পূর্ণ করতে হবে। টু সেভ ড্যাশ কাউ হি হ্যাড টু মুভ রাইট, হি হ্যাড টু মুভ রাইট মানে গরুটাকে বাঁচাতে তাকে ডান দিকে লাফ দিতে হয়েছিল। এখানটা একটু খেয়াল করো যে এই যে যাকে মডিফাই করবে এখানে কি কাউ, সো এটা ডেফিনেটলি সিঙ্গুলার। যদি সিঙ্গুলার হয়ে থাকে তাহলে আমাকে দিস এবং দ্যাটের মধ্যে থেকে আমাকে একটা নিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে টু সেভ ড্যাশ কাউ এখানে আমরা দিসও ব্যবহার করতে পারি অথবা দ্যাটও ব্যবহার করতে পারি। তাহলে এখানে TH দিস অথবা THAT দ্যাট। যদি এইখানে যদি কাউ না থেকে এখানে যদি কাউস হতো মানে প্লুরাল যদি নাউন হতো তাহলে সেই ক্ষেত্রে আমরা দেজ অথবা দোজ ব্যবহার করতে পারতাম। আশা করি ডেমনস্ট্রেটিভ, এটার ক্ষেত্রে ডেমনস্ট্রেটিভের কথাটা প্রশ্নে আসলেই অন্য কোনো চিন্তা করবা না, শুধুমাত্র দিস দ্যাট দেস দোজ এটা নিয়েই তোমরা চিন্তা করবা। যদি যে নাউনটাকে মডিফাই করা হবে সেটা যদি সিঙ্গুলার হয় তাহলে দিস অথবা দ্যাট, আর যদি নাউনটা যদি প্লুরাল হয় তাহলে দেজ অথবা দোজ ব্যবহার করবা। ওকে, এরপরে দেখো পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইনফিনিটিভ। এখানে পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ হোক, নাউন হোক, ভার্ব হোক, যাই হোক না কেন, নো প্যারা, তোমাকে নিতে হবে কি উইথ অ্যান ইনফিনিটিভ। ইনফিনিটিভ জিনিসটা দেয় তোমাকে এই শূন্যস্থানটা একটা ইনফিনিটিভ দিয়ে পূর্ণ করতে হবে। সো এর আগের ক্লাসে যখন আমরা কমপ্লিটিং সেন্টেন্স করতাম বা করেছিলাম তখন কিন্তু তোমাদের অলরেডি ইনফিনিট সম্পর্কে বলে দিয়েছিলাম। তারপরে এই ক্লাসেও তোমার যেহেতু ইনফিনিটিভ অপশনটা আসছে তোমাদের ইনফিনিটিভ আবার একবার বলে দেই। সহজ কথা, এই যে 2 প্লাস V1 দ্যাট মিনস এই 2 প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম এই প্যাকেটটাই হচ্ছে ইনফিনিটিভ। তাহলে যেহেতু আমাকে ওখানে কি বলছে ইনফিনিটিভ, তার মানে একটা টু নিতে হবে এবং এই সেন্টেন্সের অর্থের আলোকে আমাকে একটা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম নিতে হবে। তাহলে দেখো আমরা সেন্টেন্সটা একটু দেখে নিই। ইট ইজ এসেনশিয়াল ফর আস, যে এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বা দরকারি, ড্যাশ আ হেলদি লাইফ সঠিক জীবনযাপন, হেলদি লাইফ একটা স্বাস্থ্য বা সুস্থ জীবনের জন্য, সুস্থ জীবনে। তাহলে এখানটা তাহলে দেখো যে কি হতে পারে, তাহলে এখানে যেহেতু ইনফিনিটিভ ব্যবহার করছে তাহলে সেক্ষেত্রে এখানে টুটা ম্যান্ডেটরি। এখন এখানে আমাকে কি নিতে হবে, একটা ভার্ব নিতে হবে। এই সেন্টেন্সের আলোকে যদি আমি এই লিড নেই, এডি লিড মানে জীবনযাপন করা, তাহলে দেখো ইট ইজ এসেনশিয়াল ফর আস টু লিড আ হেলদি লাইফ, যে সুস্থ জীবনের জন্যে এটা একটা অবশ্যম্ভাবী বা এটা একটা খুবই দরকারি বা গুরুত্বপূর্ণ বিষয়। আশা করি ইনফিনিটিভের ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। এইখানটায় দেখো 5 নাম্বার, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। এর আগের প্রশ্নটা ছিল ইনফিনিটিভ, শুধু ইনফিনিটিভ যেটা 2 প্লাস V1। এখানে দেখো ইনফিনিটিভ ফ্রেজ, তার মানে ইনফিনিটিভ ব্যাপারটা থাকবে। আমরা জানি 2 প্লাস V1 দিস ইজ ইনফিনিটিভ। যেহেতু ফ্রেজ আমরা জানি ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস, গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মিনস সেখানে একের বেশি শব্দ থাকবে। তার মানে এই ইনফিনিটিভের পাশে একটা
একটা শব্দ থাকতে পারে, প্রয়োজনে আমার আরও শব্দ থাকতে পারে, কিন্তু এখানে কিন্তু আমার 2 + V1 থাকতেই হবে। সো ইনফিনিটিভ ফ্রেজ যদি প্রশ্নে থাকে বা ইনফিনিটিভ ফ্রেজটা যদি তোমাকে ব্যবহার করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে তোমার মনে রাখতে হবে একটা টু নিতে হবে, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম নিতে হবে, এবং তারপরে একটা শব্দও লাগতে পারে, তোমার প্রয়োজনে একাধিক শব্দও দিয়ে তুমি সেটা করতে পারো। ওকে, তাহলে এই উদাহরণটাতে আমরা যাই। I need dash for my examination. Okay, I need dash. So এইখানটায় যেহেতু আমার দরকার ফর মাই এক্সামিনেশন, তাহলে এটা এই অর্থে কি এখানে যেহেতু টু আমাকে নিতেই হবে, এখানে কি নিলাম টু, আই নিড টু, এরপর একটা ভার্ব নিতে হবে, পরীক্ষার সাথে কিসের সম্পর্ক, পড়াশোনার সম্পর্ক। সো এখানে আমরা STUDY স্টাডি দিতে পারি, টু স্টাডি। এখন কি হলো, এই টু প্লাস স্টাডি, 2 + V1, এটা কিন্তু ইনফিনিটিভ হলো, আমার লাগবে কি ইনফিনিটিভ ফ্রেজ। সো এইখানে আমাকে একাধিক শব্দ বা একটা শব্দ দিয়ে করা যায় কিনা সেটা দেখো। আই নিড টু স্টাডি, এখানে যদি দেই HARD, তাহলে দেখো আই নিড টু স্টাডি হার্ড ফর মাই এক্সামিনেশন, আমার পরীক্ষার জন্যে ভালোভাবে পড়াশোনা করা দরকার বা পড়াশোনা করতে হবে। ওকে, তাহলে দেখো 2 + V1 প্লাস একটা ওয়ার্ড, প্রয়োজন এখানে একটা ওয়ার্ড, যদি আরও বেশি লাগতো সেক্ষেত্রে দিতাম। তাহলে এখানে 2 + V1 ইনফিনিটিভ, এর সাথে একটা শব্দ যুক্ত হয়েছে, সো এটা ইনফিনিটিভ ফ্রেজ। আশা করি ইনফিনিটিভ ফ্রেজ নিয়ে তোমাদের সমস্যা হওয়ার কথা না। এরপরেরটা দেখো, ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। এখানে মূলত আমাদের জানতে হবে ইন্টেন্সিফায়ার, যে ইন্টেন্সিফায়ার জিনিসটা আসলে কি। ইন্টেন্সিফায়ার এমন একটা শব্দ, যে শব্দটা বাক্যে ব্যবহার করলে ওই বাক্যটা দ্বারা অধিক গুরুত্ব আরোপ করা হবে অথবা জোর দেওয়া হবে, এবং এই শব্দটা পার্টস অফ স্পিচ অনুযায়ী অ্যাডভার্ব হবে। তাহলে এখানে যে বাক্যটা দেওয়া আছে, হিজ সংস আর ড্যাশ মেলোডিয়াস, এখানে কি বলছে, হিজ সংস আর ড্যাশ মেলোডিয়াস। এখানে দেখো যে তার গানগুলো খুব সুরেলা, এখানে তার গানগুলো সুরেলা একটা বাক্য কিন্তু আছে, কিন্তু এখানে যেহেতু আমাকে একটা ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে বলছে, সো এখানে আমি কি দিতে পারি, ভেরি, VERY, ভেরি। দেখো ভেরি শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ না, ভেরি শব্দটা কিন্তু অ্যাডভার্ব, এবং এই ভেরিটা কিন্তু বাক্যে ব্যবহার করছি, ব্যবহার করার ফলে কিন্তু একটা জোর দেওয়া বোঝাইছে। এইখানটায় দেখো যে এইখানে কিন্তু আমরা আরও শব্দ ব্যবহার করতে পারি, অন্য অ্যাডভার্বও কিন্তু ব্যবহার করতে পারি, যে হিজ সংস আর শিওরলি, ডেফিনেটলি, আরও যে জিনিসগুলো জোর দেওয়া হবে সেই অ্যাডভার্বগুলো কিন্তু ব্যবহার করতে পারি। মোট কথা হচ্ছে ইন্টেন্সিফায়ার মূলত অ্যাডভার্ব, এবং এই অ্যাডভার্বটা বাক্যে ব্যবহার করলে সেটা জোর দেওয়া বোঝাবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। 7 নাম্বার, ইউজ কোয়ান্টিফায়ার টু প্রি মডিফাই দ্য নাউন। এখানে ব্যবহার করতে বলেছে কোয়ান্টিফায়ার, সো এখানে কোয়ান্টিফায়ার জানাটা আমাদের জন্য খুবই জরুরি। কোয়ান্টিফায়ার দ্যাট মিন্স সেটা সংখ্যা হতে পারে, সেটা পরিমাণ হতে পারে, সেটা পরিমাপও হতে পারে। সংখ্যা 1 2 3 4 5 সংখ্যা হতে পারে, যদি আমরা বলি সংখ্যা। পরিমাণ যদি বলি তাহলে পরিমাণ সাম, ম্যানি, লট অফ, এগুলো পরিমাণ। যদি কি বলি পরিমাপ বলি, তাহলে কি সেটা আরও বহু কিছু হতে পারে। সে পরিমাপের ক্ষেত্রে আমাদের স্মল দিতে পারি, আমরা কি দিতে পারি, লিটল দিতে পারি, লার্জ দিতে পারি, এগুলো সব। মোট কথা হচ্ছে যে শব্দটা দিয়ে সংখ্যা, পরিমাণ অথবা পরিমাপ নির্দেশ করে সেগুলোকে আমরা বলবো কোয়ান্টিফায়ার। তাহলে এইখানে এই প্রশ্নের ভেতরে আমাকে কোয়ান্টিফায়ার দিয়েই করতে হবে। হয় সেটা সংখ্যা হবে, হয় সেটা পরিমাণ হবে, হয় সেটা পরিমাপ হবে। তাহলে দেখো এই বাক্যের আলোকে এখানে কি বসে, হি হ্যাজ ড্যাশ গুড কোয়ালিটি। তাহলে এখানটা তোমাকে কি বসাতে হবে, হি হ্যাজ ড্যাশ। এখানে কি যদি তুমি কি দিতে পারো, এখানে যেহেতু কোয়ালিটি, এখানে যদি কোয়ালিটি না থেকে এখানে যদি কি থাকতো, যদি প্লুরাল থাকতো, এখানে তো কোয়ালিটি সিঙ্গুলার, এখানে কি কোয়ালিটিস। আমি যদি সিঙ্গুলার আলোকে নেই তাহলে কি হি হ্যাজ গুড কোয়ালিটিস, তাহলে এও কিন্তু একটা সংখ্যা, একই একটা সংখ্যা। এখানে যদি এ না দিই, যেটাকে যে এটা আর্টিকেল হয়ে গেল, এখানে যদি আর্টিকেল না দিই, এখানে দে ONE, ওয়ান, হি হ্যাজ ওয়ান গুড কোয়ালিটি।
এটা হতে পারে। আর যদি এখানে কোয়ালিটিস থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা দিতে পারি, এখানে যেহেতু এটা কি প্লুরাল, তাহলে সেই ক্ষেত্রে আমরা দিতে পারি, দেখো SOME, সাম, ম্যানি, অ্যাটসেট্রা, এ লট অফ, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা দিতে পারি, আমরা কোয়ান্টিফায়ার বসাতে পারি। তার মানে হচ্ছে যে শব্দটা সংখ্যা, পরিমাণ অথবা পরিমাপ বোঝাবে সেই শব্দটাই হবে কোয়ান্টিফায়ার। তো এই সেন্টেন্সের আলোকে এখানে আমরা ওয়ান বসাতে পারলাম, এখানে আমরা সাম বসাতে পারলাম। ওয়ান বসাতে পারলাম এই কোয়ালিটি সিঙ্গুলার জন্যে, আর যদি এখানে এই কোয়ালিটি প্লুরাল হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা প্লুরাল কোয়ান্টিফায়ার বসাতে পারবো বা বসাতে হবে। ওকে, এরপরে দেখো ইউজ আ পজিটিভ টু প্রি মডিফাই দ্য নাউন। এখানে মূলত বসাতে হবে পজিটিভ। আমরা জানি যে একটা প্রোনাউনের সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং পজিটিভ আছে। সাপোজ আয়ের তাহলে কি হচ্ছে, আই, মি, পজিটিভ হচ্ছে কি মাই, হি, হিম, হিজ, দে, দেম, দেয়ার। এই যে 3 নাম্বার ফর্মটা প্রোনাউনের, এটাই হচ্ছে পজিটিভ। তাহলে এখানে যেহেতু আমাকে কি বসাতে হবে, পজিটিভ বসাতে হবে। তাহলে দেখো এই সেন্টেন্সের আলোকে কি পজিটিভ বসানো যায়। উই শুড সিলেক্ট ড্যাশ ডায়েট অ্যাকর্ডিং টু আওয়ার নিডস। তাহলে উই শুড সিলেক্ট, এখানে দেখো যে আমাদের খাবার নির্বাচন করা উচিত অ্যাকর্ডিং টু আওয়ার নিডস, আমাদের প্রয়োজন অনুযায়ী। তাহলে এখানে দেখো উইর কি হবে, যদি এখানে উই একটা দেই, উই, আস, আওয়ার, তাহলে দেখো উইর পজিটিভ কোন হয়, আওয়ার, OU আর আওয়ার। তাহলে উত্তরটা হলো কি, উই শুড সিলেক্ট আওয়ার ডায়েট অ্যাকর্ডিং টু আওয়ার নিডস। তার মানে এটা হচ্ছে পজিটিভ। তাহলে ইউজ আ পজিটিভ যদি বলে তাহলে তোমাকে এই প্রত্যেকটা প্রোনাউনের পজিটিভ ফর্মটা তোমাকে ব্যবহার করতে হবে। এরপরে দেখো ইউজ আ ডিটারমিনার টু প্রি মডিফাই দ্য নাউন। এখানে ডিটারমিনার, আমরা আর্টিকেল সম্পর্কে জানি, আর্টিকেল কি, এ অ্যান্ড দি। আমরা কোয়ান্টিফাইড সম্পর্কে জানলাম, সংখ্যা, পরিমাণ, পরিমাপ। আমরা ডেমনস্ট্রেটিভ সম্পর্কে জানলাম, দিস, দ্যাট, দেস, দোজ। আমরা পজিটিভ সম্পর্কে জানলাম যে এই কিছুক্ষণ আগে যেটা বলা হলো পজিটিভ, সেটা হচ্ছে মাই, আওয়ার, হার, দেম, দেয়ার, এগুলো হচ্ছে পজিটিভ। এগুলোর আলাদা আলাদা নাম। কিন্তু যখন আমরা ডিটারমিনার কথাটা বলবো তখন কিন্তু আমাদের কি করতে হবে, তখন এই পুরো জিনিসটা সেটা প্রয়োজনে আর্টিকেল হতে পারে, পজিটিভ হতে পারে, ডেমনস্ট্রেটিভ হতে পারে বা কোয়ান্টিফায়ারও হতে পারে। তাহলে দেখো এটা ডিপেন্ড করবে আমার সেন্টেন্সের অর্থ অনুযায়ী। There are many benefits of eating a balanced diet because it prevents dash diseases. তাহলে এখানটা কি হবে যে there are many benefits of eating a balanced diet, তার মানে কি সুষম খাবার গ্রহণের অনেক সুবিধা আছে, কারণ ইট প্রিভেন্টস, এটা প্রতিরোধ করে ড্যাশ ডিজিজেস। এখানে দেখো ড্যাশ ডিজিজেস, এখানে কি, এখানে অনেক কি, অনেক, যেটা এটা অনেক রোগ কি করতে পারে, প্রতিরোধ করতে পারে। তাহলে দেখো যদি অনেক, এটা যদি ইংরেজি দেই তাহলে কি হয়, ম্যানি, MANY, ম্যানি। দেখো কিন্তু ম্যানিটা কার মধ্যে পড়ে, আলটিমেটলি এটা কোয়ান্টিফায়ারের মধ্যে পড়ে যায়। তো কোয়ান্টিফায়ার কিন্তু ডিটারমিনারের একটা অংশ। আশা করি ডিটারমিনার তোমরা বুঝতে পেরেছো। তারপর আরেকবার বলি, ডিটারমিনার মানে হচ্ছে সেটা আর্টিকেল হতে পারে, সেটা পজিটিভ হতে পারে, সেটা ডেমনস্ট্রেটিভ হতে পারে এবং সেটা কোয়ান্টিফায়ারও হতে পারে। এরপরে দেখো 10 নাম্বার যেটা, ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। এখানে ব্যবহার করতে বলেছে আমাকে নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভটা কি সেটা দাও। নাউন এখানে NOUN, নাউন প্লাস NOUN, নাউন। মোট কথা হচ্ছে এই পাশাপাশি তোমাকে দুটো নাউন থাকতে হবে, একটা নাউন অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। এখন কোনটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, কোনটা নাউনের মতো কাজ করবে, এটা হিসাব করার দরকার নাই। তোমাকে মনে রাখতে হবে শূন্যস্থানের পরে যে শব্দটা থাকবে সেটা যেমন নাউন, এবং শূন্যস্থানেও তোমাকে একটা নাউন বসাতে হবে। সেই ক্ষেত্রে দেখো অনেকগুলো কিন্তু কাপল টাইপের নাউন আছে। যদি বলি ম্যাঙ্গো ট্রি, ব্যানিয়ান ট্রি, বাস স্টেশন, রেল স্টেশন,
এরকম দেখো ওল্ড না রেল স্টেশন, এগুলো কিন্তু দেখো যে বাস স্টেশন, বাসও নাউন, স্টেশনও কিন্তু নাউন। রেল স্টেশন, রেল এবং স্টেশন দুটোই কিন্তু নাউন। ম্যাঙ্গো ট্রি, ম্যাঙ্গো নাউন, ট্রিও নাউন। ঠিক এইরকম ব্যাপারটাই তোমাকে এখানে বসাতে হবে। দ্য লিটারেরি ওয়ার্কস অফ নজরুল হ্যাভ এনরিচ ড্যাশ লিটারেচার। এখানে দেখো সেই শব্দটা কিন্তু লিটারেচার, পার্টস অফ স্পিচে কিন্তু এ হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা কি পার্টস অফ স্পিচে কিন্তু এটা নাউন, লিটারেচার নাউন। এখন এখানে যে শব্দটা বসাবো সেই শব্দটাও কিন্তু নাউনই হতে হবে। তাহলে এই যে দ্য লিটারেরি ওয়ার্ক অফ নজরুল হ্যাভ এনরিচ, মোট কথা হচ্ছে যে নজরুলের সাহিত্যকর্ম কি করেছে, তিনি লিটারেরি ওয়ার্কস অফ নজরুল, মোট কথা নজরুলের সাহিত্যকর্মগুলো এনরিচ সমৃদ্ধ করেছে ড্যাশ লিটারেচার। অ্যাকচুয়ালি নজরুল কোন লিটারেচার লিখতো, কোন লিটারেচারের উপর সাহিত্য হলো, কোন ভাষার উপর লিখতো, সে নিশ্চয়ই বাংলার উপরে লিখতো। তার মানে আমরা জানি যে বাংলা লিটারেচার। সো এখানে আমরা বাংলাও দিতে পারি, বেঙ্গলেও দিতে পারি। এখানটায় তাহলে দেখো BANGLA, বাংলা। তাহলে বাংলা, বাংলা কিন্তু নাউন, এখানে লিটারেচারটাও কিন্তু নাউন। আর আমরা নাউন অ্যাডজেক্টিভ মানে নাউন প্লাস নাউন, এখানেও কিন্তু নাউন প্লাস নাউন, এটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। এরপরে দেখো ইউজ আ প্রেজেন্ট পার্টিসিপল টু প্রি মডিফাই দ্য নাউন। কি ব্যবহার করতে বলছে? প্রেজেন্ট পার্টিসিপল। এখন প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু পার্টিসিপল একটা কথা আছে। তাহলে দেখো আমরা একটু আগে পুরো পার্টিসিপল সম্পর্কে একটু জেনে দিই। এখানে দেখো পার্টিসিপল, দেখো পার্টিসিপল, এই পার্টিসিপলটাকে তিনটা ভাগে ভাগ করেছে, প্রেজেন্ট, পাস্ট, পারফেক্ট। এখন দেখো প্রেজেন্ট পার্টিসিপল জিনিসটা কি, কারণ প্রেজেন্ট পাস্ট এই তিনটারই ব্যবহার কিন্তু কোনো না কোনো সময় আসে। আমি পার্টিসিপলটাকে তোমাদেরকে একসাথে দিচ্ছি, V1 প্লাস ING। আর একটা জিনিস খেয়াল করতে হবে, পার্টিসিপল কিন্তু বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। সো এখানে প্রেজেন্ট, পাস্ট বা পারফেক্ট যাই হোক না কেন প্রত্যেকটা শব্দই কিন্তু অ্যাডজেক্টিভ। এখানে দেখো V1 প্লাস ING, V1 প্লাস ING, এইখানে ভার্বের সাথে ING যুক্ত যদি থাকে তাহলে, এবং সেটা যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তাহলে সেই শব্দটা হয় প্রেজেন্ট পার্টিসিপল। সো আমি একটা উদাহরণ দিয়ে দিই, আই অ্যাম ইটিং রাইস। ওকে, এখানটা দেখো ইটিং, মূল শব্দটি হচ্ছে ইট, হয়ে গেছে কি ING, ইটিং। আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। আমার অবস্থানটা এখন কোথায়? আমার অবস্থায় কিন্তু কি একটা এই ইটিং জায়গায়, মানে খাওয়ার জায়গায়। তাহলে কি নাউন বা প্রোনাউনের দোষগুণ অবস্থা পরিমাণ সংখ্যা, দ্যাট ইজ কল অ্যাডজেক্টিভ। তাহলে এইখানে ইটিংটা কিন্তু অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে। ওকে, এখন দেখো পাস্ট পার্টিসিপল, খুবই সহজ কথা। পাস্ট পার্টিসিপল দ্যাট মিনস মূল ভার্বে V3, তবে মূল ভার্বের সকল V3গুলোই কিন্তু পাস্ট পার্টিসিপল। যদি এখানে উদাহরণ দেই, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তাহলে ডানটা কিন্তু পাস্ট পার্টিসিপল। ওকে, এখন এখানে দেখো পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল জিনিসটা কি? এখানে দেখো মূল শব্দ এই যে ভি, হ্যাভ, এটার সাথে যদি আমি ING যুক্ত করি শব্দটা হয়ে যাবে কি এই যে VING, হ্যাভিং। এই হ্যাভিং এর পরে আমাকে একটা V3 লাগাতে হবে। তার মানে কি এই হ্যাভিং প্লাস V3, এই হ্যাভিং প্লাস V3 এই প্যাকেটটাই হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তাহলে দেখো পুরো পার্টিসিপলটাকে আমরা তিনটা ভাগে ভাগ করেছি, একটা প্রেজেন্ট পার্টিসিপল, একটা পাস্ট পার্টিসিপল, একটা পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল দ্যাট মিনস ভার্বের সাথে ING যুক্ত এবং সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, সেটা প্রেজেন্ট পার্টিসিপল। আর মূল ভার্বের V3, সব V3গুলোই পাস্ট পার্টিসিপল। এবং হ্যাবের সাথে যদি ING যুক্ত করি তাহলে শব্দটা হয় হ্যাভিং, এবং হ্যাভিংয়ের পরে যদি V3 বসাই, এই যে হ্যাভিং প্লাস V3 দ্যাট ইজ কল পারফেক্ট পার্টিসিপল। এইটা হচ্ছে পার্টিসিপলের প্যাকেট। তো এখানে আমাকে কি বসাতে বলছে? প্রেজেন্ট পার্টিসিপল বসাতে বলছে। তার মানে কি এই দুটো বাদ আমাকে এমন একটা শব্দ নিতে হবে যেটা মূল ভার্ব হবে, এই ভার্বের সাথে আমাকে কি করতে হবে? ING যুক্ত করতে হবে। এখন দেখো এই শূন্যস্থানে এই অর্থ অনুযায়ী কি বসে? উই ক্যান কিপ ফিট, আমরা ফিট থাকতে পারি ড্যাশ আ ব্যালেন্স ডায়েট। কি করে?
ব্যালেন্স ডায়েট মানে কি? সুষম খাবার। তো খাবার আমরা কি করি? খাবার আমরা খাই অথবা খাবার গ্রহণ করি। সেই ক্ষেত্রে আমরা খাওয়ার ইংরেজি কি? ইট, EAT, ইট। যেহেতু একটা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে, সো এখানে শব্দটা হয়ে যাবে কি? ইটিং। সাপোজ এখানে ইটিং না, খাওয়া নেব না, আমরা গ্রহণ করা নেব, সেক্ষেত্রে শব্দটা TAK, টেকের সাথে আমাকে কি করতে হবে? ING, টেকিং। তাহলে দেখো এটার উত্তর হচ্ছে উই ক্যান কিপ ফিট ইটিং অবলিক টেকিং আ ব্যালেন্স ডায়েট। কিন্তু এখানে ব্যবহার করতে বলছে কি? প্রেজেন্ট পার্টিসিপল। এখানে কিন্তু ইটিং এবং টেকিংটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে বাক্যে ব্যবহৃত হয়েছে। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। পরে দেখো এখন যেটা আছে 12 নম্বরে, দেখো ইউজ আ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। পোস্ট মডিফাই দ্য ভার্ব, এটা নিয়ে ভাবার কোনো কারণ নাই। আমাকে ব্যবহার করতে বলেছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, তার মানে এখানে আমার প্রেজেন্ট পার্টিসিপল মাত্রই শিখলাম, V1 প্লাস ING, এবং ফ্রেজ আমরা এর আগে শিখেছি যে ওয়ার্ড, তার মানে কি? একাধিক ওয়ার্ড। তাহলে এখানে আমাকে কি লাগাতে হবে? V1 প্লাস ING, তারপরে একটা শব্দ হতে পারে, আবার প্রয়োজনে তার বেশি শব্দও হতে পারে। সেক্ষেত্রে এখানে দেখো এ ভিলেজ ডক্টর ট্রিট দ্য পেশেন্ট, ট্রিট দ্য পেশেন্ট, তাহলে কি করতে হবে? একজন গ্রাম্য চিকিৎসক ট্রিট দ্য পেশেন্ট, চিকিৎসা করে থাকে বা সেবা দিয়ে থাকে, কি করে? প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এখানে আমরা কি নিতে পারি? যদি আমরা বলি, বাংলায় বলি আগে, যে একজন গ্রাম্য চিকিৎসক খুব অল্প পরিমাণ টাকা গ্রহণ করে বা টাকা নিয়ে গ্রামের লোকদের চিকিৎসা প্রদান করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে নেয়া, তাহলে দেখো TAK, যেহেতু প্রেজেন্ট পার্টিসিপল, টেক হয়ে গেল কি? টেকিং। যেহেতু আমাকে কি বানাতে হবে? ফ্রেজ বানাতে হবে, তার মানে কি? এই প্রেজেন্ট পার্টিসিপলের সাথে একাধিক শব্দ, একটাও হতে পারে, প্রয়োজনে অনেক শব্দ হতে পারে। তাহলে এখানে দেখো টেকিং অল্প পরিমাণ টাকা, টেকিং আ স্মল অ্যামাউন্ট অফ মানি। দেখো এ ভিলেজ ডক্টর ট্রিট দ্য পেশেন্ট টেকিং আ স্মল অ্যামাউন্ট অফ মানি। এখানে শুরুটা হয়েছে প্রেজেন্ট পার্টিসিপল, যেহেতু ফ্রেজ ব্যবহার করেছে, আমাকে এই সেন্টেন্সের আলোকে অর্থপূর্ণ করার জন্যে আমাকে অনেকগুলো শব্দ নিতে হলো। এই যে V1 প্লাস ING প্লাস একাধিক শব্দ, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। এরপরে যে জিনিসটা দেখো সেটা হচ্ছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ আ প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ তার মানে কি? এটার সাথে প্রিপোজিশন যুক্ত। আর ফ্রেজ আমরা আগেই শিখেছি, ফ্রেজ কি? শব্দগুচ্ছ। তার মানে প্রিপোজিশনাল ফ্রেজ এমন একটা ফ্রেজ হবে যেটা শুরু হবে প্রিপোজিশন দিয়ে। দ্যাট মিন্স প্রিপোজিশন প্লাস এখানে একটা শব্দ হতে পারে, অথবা আমাকে একাধিক শব্দও নিতে হতে পারে। তার মানে প্রিপোজিশনাল ফ্রেজ আমাকে শুরু হবে প্রিপোজিশন দিয়ে, এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে। ফ্রেজ যেহেতু তোমরা জানো যেখানে একাধিক শব্দ, সেখানে দুটোও হতে পারে, আবার 10টা শব্দও প্রয়োজনে হতে পারে। তাহলে দেখো এই সেন্টেন্সের আলোকে আমরা কি প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করতে পারি? ডিউ ড্রপস ড্যাশ লুক লাইক এ পার্ল। সো এখানটা যদি বলি ডিউ মানে কি? যেটাকে আমরা বলি কি? শিশির। ড্রপ মানে পড়া, তাহলে শিশির। এখানে দেখো যদি বলি ইন দ্য মর্নিং, ডিউ ড্রপস ইন দ্য মর্নিং লুক লাইক পার্লস, মানে সকালের শিশির মুক্তোর মতো দেখতে। তাহলে এখানে যদি আর একটা বলি যে অন দ্য গ্রাস, GRASS, গ্রাস, মানে ঘাসের উপর শিশির বিন্দু মুক্তোর মতো দেখতে। এখানে এই দুটো এক্সাম্পলই শুরু হয়েছে একটা ইন দিয়ে, একটা অন দিয়ে, দুটোই কিন্তু প্রিপোজিশন, এবং তারপরে যুক্তিযুক্ত শব্দ ব্যবহার করেছি। তা আশা করি তোমরা প্রিপোজিশনাল ফ্রেজটা বুঝতে পেরেছো। এরপরে দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ইউজ আ রিলেটিভ ক্লজ টু পোস্ট মডিফাই দ্য নাউন। ব্যবহার করতে হবে রিলেটিভ ক্লজ।
এখন রিলেটিভ ক্লজ কি, আমরা অলরেডি কিন্তু যখন আমরা কমপ্লিটিং সেন্টেন্স করেছি তখনও কিন্তু তোমাদেরকে আমরা ক্লজ সম্পর্কে আলোচনা করেছি। তারপর আরেকবার বলি, ক্লজ হচ্ছে কি সেটা একটা শব্দগুচ্ছ যেখানে সাবজেক্ট থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে এবং প্রয়োজনে অনেকগুলো আর শব্দ এক্সটেনশন দিয়ে আমাকে একটা ক্লজ বানাতে হবে। এখানে দেখো যে রিলেটিভ ক্লজ, এখানেও কি থাকবে, রিলেটিভ ক্লজ এইখানে একটা বিশেষত্ব হচ্ছে আমাকে একটা রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু করতে হবে। যদি ব্যক্তি হয় তাহলে রিলেটিভ প্রোনাউনটা হতে পারে হু, যদি কোনো বস্তু হয় তাহলে রিলেটিভ প্রোনাউনটা হতে পারে হুইচ অথবা দ্যাট, যদি জায়গা হয় হোয়ার, যদি সময় হয় হোয়েন, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তো এই প্রশ্নের আলোকে দেখো এখানে কি আছে, দ্য ওম্যান অ্যান্ড দ্য পোর লিটল গার্ল, তার মানে এখানে রিলেটিভ প্রোনাউন, এখানে সাবজেক্টটা হচ্ছে ব্যক্তি, তাহলে আমাকে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে হবে হু। এখানে কি ব্যবহার করতে হবে, হু। এর আগে রিলেটিভ প্রোনাউনে বা রিলেটিভ ক্লজের স্ট্রাকচারটা আমরা এখানে একটু দিয়ে নিই, রিলেটিভ প্রোনাউন, এরপরে তোমাকে একটা ভার্ব নিতে হবে এবং এটার সাথে যুক্তিযুক্ত এক্সটেনশন দিতে হবে। তাহলে রিলেটিভ ক্লজ হচ্ছে রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হবে, ভার্ব বসবে, বাকি অংশ বসবে। তাহলে সেই ক্ষেত্রে এখানে দেখো, আর এই যে ভার্বটা বসাবো এইখানে কিন্তু ভার্বটা ডিপেন্ড করবে টেন্স, ওই সেন্টেন্সের মূল ভার্বটা কি আছে, কোন সেন্টেন্সে আছে, সেই সেন্টেন্সের বা সেই টেন্সের আলোকে আমাকে রিলেটিভ ক্লজের ভার্বটা কিন্তু বসাতে হবে। তো এই প্রশ্নের ভিতর এখানে কি আছে, কুড নট কাম, তাহলে কুড এটা আমরা ব্যবহার করি পাস্ট টেন্সে, সো এইখানটায় আমাকে ব্যবহার করতে হবে পাস্ট টেন্স। এখানে দেখো সাবজেক্টটা কি, সিঙ্গুলার না প্লুরাল, সাবজেক্টটা কিন্তু প্লুরাল, দ্য ওম্যান অ্যান্ড দ্য পোর লিটল গার্ল। সো এখানে আমি যদি পাস্ট করি তার বিভার হচ্ছে ওয়ার, WERE, ওয়ার। এরপরে দেখো এই প্রশ্নের আলোকে আমি এক্সটেনশন দিচ্ছি ইন দ্য রুম, in the room. The woman and the poor little girl who were in the room. মহিলা এবং ছোট বাচ্চা যারা কিনা কোথায় ছিল, কক্ষের ভেতর ছিল, কুড নট কাম আউট, বের হতে পারেনি। তাহলে এই যে রিলেটিভ ক্লজ, দ্যাট মিন্স রিলেটিভ প্রোনাউন প্লাস ভার্ব প্লাস অর্থপূর্ণ এক্সটেনশন। আশা করি তোমরা রিলেটিভ প্রোনাউনটা বুঝতে পেরেছো। তো এই যে তোমাদের যে কয়েকটা প্রশ্ন সম্পর্কে আলোচনা করলাম, অ্যাকচুয়ালি তোমাদের পরীক্ষার প্রশ্নে এই ধরনের প্রশ্নই আসে। এই যতগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করলাম আমি বিশ্বাস করি এখান থেকে অলমোস্ট 80 to 90% কভার করবে, আর বাকি যে অপশনগুলো থাকবে সেটা যে জিনিসগুলো আছে আমি মনে করি তোমাদের সেগুলো জানা জিনিস। তারপরেও আমরা কিছু প্রশ্ন, বিগত সালের কিছু প্রশ্ন অ্যানালাইসিস করব এবং সেখানে যদি এই বাইরে যদি কোনো অপশন আসে তাহলে সেইটা তার আলোকে আমরা বা ওই প্রশ্নটা করার কিভাবে করতে হয় সে আলোকে একটু আলোচনা করব। তো এখন চলে যাওয়া যাক আমাদের পরবর্তী পর্বে। এখানে দেখো অল ইন অল, তার মানে এখানে আমরা যত কিছু করলাম তার প্রয়োগটা অ্যাকচুয়ালি বিগত সালের প্রশ্ন কিভাবে আসছে সে জিনিসটা আমরা একটু জানার চেষ্টা করব বা দেখব যে আমাদের শেখাগুলো পরীক্ষাতে কিভাবে আসছে এবং কিভাবে এর প্রয়োগ করতে হবে। এখানটা দেখো আর্সেনিক ইজ এ ড্যাশ, শেষ শব্দটা হচ্ছে সাবস্ট্যান্স। এর মধ্যে প্রশ্ন জানতে বলছে প্রি মডিফাই দ্য নাউন। অলরেডি কিন্তু তোমাদের আমরা প্রশ্নে আলোচনা করেছি প্রি মডিফাই দ্য নাউন জিনিসটা কি। আমরা জানি প্রি মডিফাই দ্য নাউন কথাটা মানেই হচ্ছে একটা অ্যাজেক্টিভ, তার মানে ওই শূন্যস্থানে আমাকে এখন অ্যাজেক্টিভ বসাতে হবে, অন্য কোনো পার্টস আমাকে চিন্তা করার কোনো প্রয়োজন নাই। তাহলে এই সেন্টেন্সের অর্থের আলোকে আমাকে একটা অ্যাজেক্টিভ নিতে হবে। তাহলে দেখো আর্সেনিক ইজ এ ড্যাশ সাবস্ট্যান্স, আর্সেনিক একটা কি উপাদান বা কি পদার্থ। দেখো আমরা জানি আর্সেনিক একটা কি হতে পারে, আর্সেনিক একটা ক্ষতিকর হতে পারে, একটা ভয়ঙ্কর মানে বিপজ্জনক হতে পারে, বহু রকমের বা বিষাক্ত হতে পারে। এবং এই জিনিসগুলোর প্রত্যেকটা শব্দ যদি আমি ইংরেজিতে করি তাহলে প্রত্যেকটা কিন্তু অ্যাডজেক্টিভ। সো এখানে দেখো যদি আমি একটা দেই যে আর্সেনিক ইজ এ হার্মফুল, আর্সেনিক ইজ এ হার্মফুল সাবস্ট্যান্স,
এখানে আমাকে বসাতে বলছে প্রি মডিফাই দ্য নাউন, তার মানে কি অ্যাডজেক্টিভ বসাইতে বলছে, এখানে কিন্তু আমি হার্মফুল দিলাম, তার মানে কি হার্মফুল হচ্ছে ক্ষতিকর, এবং পার্টস অফ স্পিচে কিন্তু এটা অ্যাডজেক্টিভ, এবং এই সেন্টেন্সের সাথে কিন্তু সঙ্গতিপূর্ণ বা অর্থপূর্ণ। এরপরের অংশটা দেখো, ইট ইজ ড্যাশ ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। তাহলে এইখানে আমি আগেই বলছি যে প্রি বা পোস্ট এইটা নিয়ে তোমাদের ভাবতে হবে না, যে জিনিসটা ব্যবহার করে শূন্যস্থান পূরণ করতে বলছে সেটা ব্যবহার করলেই হবে বা সেটা জানলেই হবে। সেক্ষেত্রে এখানে দিয়েছে ইন্টেন্সিফায়ার। তো যখন আমরা এই আগের সূত্রগুলো করলাম তার মধ্যে কিন্তু আমরা অলরেডি ইন্টেন্সিফায়ারটা শিখেছি। ইন্টেন্সিফায়ার এমন একটা শব্দ যেটা বাক্যে ব্যবহার করলে অনেক জোর দেওয়া হবে, গুরুত্ব আরোপ করা হবে, এবং পার্টস অফ স্পিচে হবে সেটা অ্যাডভার্ব। তাহলে এই সেন্টেন্সের আলোকে দেখো, ইট ইজ ড্যাশ ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ। তার মানে এখানে যদি দেই যে এখানে কি হতে পারে, গুরুত্ব আরোপ, ভেরি হতে পারে, ডেফিনেটলি হতে পারে, মানে আরও বহু শব্দ আছে যে শব্দগুলো কি হতে গুরুত্ব আরোপ করা যাবে। সেক্ষেত্রে গুরুত্ব কি, ভেরি আছে, ডেফিনেটলি আছে, শিওরলি আছে, অবভিয়াসলি আছে, এর মধ্যে আমাকে যুক্তিযুক্ত একটা বসাতে হবে। তাহলে এখানে যদি আমি VERY দেই তাহলে শব্দটা কি ভেরি, এবং ভেরি কিন্তু অ্যাডভার্ব। তাহলে বাক্যটা দেখো, ইট ইজ ভেরি ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ, যে এটা আমাদের মানব স্বাস্থ্যের জন্য খুবই মারাত্মক। তার মানে এই খুবই কথাটা যে দিলাম এটা কিন্তু ইন্টেন্সিফায়ার, মানে এটা দ্বারা জোর দেওয়া হয়েছে। পরের অপশনটাতে দেখো, ড্যাশ ইউজ আ ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন, ড্যাশ সাবস্ট্যান্স ইজ ফাউন্ড ইন দ্য ওয়াটার অফ দ্য টিউবওয়েল। এইখানে আমাকে কি বসাতে বলছে, ডেমনস্ট্রেটিভ বসাতে বলছে। আমরা অলরেডি ডেমনস্ট্রেটিভ সম্পর্কে অবগত, দিস, দ্যাট, দেস, দোস, এই চারটার মধ্যে থেকে যে কোনো একটা বসাতে হবে। এখন প্রশ্ন, যে কোনো একটা কি, আমরা অলরেডি তোমাদেরকে বলেছি দিস এবং দ্যাট সিঙ্গুলার, যদি যাকে মডিফাই করবে সেটা যদি সিঙ্গুলার হয় তাহলে নিকটবর্তী কোনো কিছু বুঝালে দিস এবং দূরবর্তী বুঝালে দ্যাট, এবং সেই নাউন যাকে মডিফাই করবে সেটা যদি প্লুরাল হয় তাহলে আমরা দেশ অথবা দোজ ব্যবহার করব। সেই ক্ষেত্রে এইখানটায় দেখো সাবস্ট্যান্স, এই সাবস্ট্যান্সকে কি করবে, মডিফাই করবে, কিন্তু এখানে কিন্তু সাবস্ট্যান্সটা কিন্তু সিঙ্গুলার পজিশনে আছে। সো এখানটায় আমাকে কি করতে হবে, যেহেতু এটা দূরবর্তী কোনো কিছু না, আমরা নিকটবর্তী কোনো কিছু আমরা ধরে নিই, তাহলে উত্তরটা হবে THIS। দেখো, দিস সাবস্ট্যান্স ইজ ফাউন্ড ইন ওয়াটার ইন দ্য টিউবওয়েল, যে এই উপাদানটি টিউবওয়েলের পানিতে পাওয়া যায়। এর পরের অংশটা দেখো, দেয়ার আর ড্যাশ ইউজ কোয়ান্টিফায়ার টু প্রি মডিফাই দ্য নাউন, কোয়ান্টিফায়ার ব্যবহার করেছে। তো কোয়ান্টিফায়ার মানে কি, কোয়ান্টিফায়ার মানে সেটা সংখ্যা হতে পারে, সেটা পরিমাণ হতে পারে, সেটা পরিমাপ হতে পারে, যেখানে যেটা লাগে আমাকে সেটাই ব্যবহার করতে হবে। সো দেয়ার আর ড্যাশ ভিলেজেস ইন, দেয়ার আর ড্যাশ ভিলেজেস, তাহলে আমাকে এখানে অনেক গ্রাম আছে, তাহলে অনেক শব্দটার ইংরেজি কি, ম্যানি। এখানে যদি আমি ম্যানি দেই, MANY, ম্যানি, তাহলে ম্যানি কি, ম্যানি একটা আমরা কি বলতে পারি, এখানে আমরা পরিমাণ বলতে পারি। তো ম্যানি কি পরিমাণ, অনেক পরিমাণ। সো এইখানটায় কিন্তু ম্যানিটা আমাদেরকে এখানে কোয়ান্টিফায়ার হিসেবে কাজ করছে। দেয়ার আর ম্যানি ভিলেজেস ইন ড্যাশ, এই ড্যাশে দেখো কি বসাতে বলছে, এখানে বসাতে বলেছে পজিটিভ। তো আমরা জানি পজিটিভ কি, আমরা প্রত্যেকটা প্রোনাউনের যে 3 নম্বর ফর্মটা পজিটিভ ফর্ম, সেই ফর্মটাই বসাতে হবে। তাহলে এইখানে দেখো ড্যাশ ভিলেজেস ইন ড্যাশ কান্ট্রি, কাদের দেশে বলো তো, এখানে আমি কি দিচ্ছি, আমরা মাই দিতে পারি অথবা আওয়ার দিতে পারি, যে দেয়ার আর ড্যাশ ভিলেজেস, দেয়ার আর ম্যানি ভিলেজেস ইন ড্যাশ ইন আওয়ার কান্ট্রি। সো এখানে যদি পজিটিভ হিসাবে কি আসবে, OU, আর আওয়ার হতে পারে, আবার তুমি যদি মনে করো না এটা আমি মাই ব্যবহার করব তাহলে তুমি মাইও দিতে পারবা। এরপরে দেখো, মোস্ট অফ আওয়ার ড্যাশ ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ। অলরেডি আমরা নাউন অ্যাডজেক্টিভ সম্পর্কে অবগত। নাউন অ্যাডজেক্টিভ সেই অ্যাডজেক্টিভ যেটা কি হয়, দুটো নাউন
পরপর কি থাকবে, দুটো নাউন থাকবে এবং একটা নাউন অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। তা আমাদের কোনটা অ্যাডজেক্টিভের মতো কাজ করলো, কোনটা নাউনের মতো কাজ করলো, এই ক্যালকুলেশনের মধ্যে যাওয়ার দরকার নাই। আমাকে শুধু বুঝতে হবে যে এটা শূন্যস্থানে যে শব্দটা বসাবো সেটাও নাউন হবে, এরপরে যে শব্দটা থাকবে সেটাও নাউন হবে। তাহলে এই প্রশ্নের আলোকে আমরা একটু দেখে নেই। মোস্ট অফ আওয়ার ড্যাশ পিপল ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার, যে অধিকাংশ মানুষ টিউবওয়েলের পানি পান করে। এখন এখানে যেহেতু নাউন অ্যাডজেক্টিভ বসাতে হবে, এখানে টিউবওয়েলের পানি কারা পান করে বলো তো, ভিলেজ পিপল। সো এখানে যদি দেই ভিলেজ, VILLAGE, ভিলেজ, দেখো ভিলেজ পিপল নাউন অ্যাডজেক্টিভ, ভিলেজটাও নাউন, এখানে পিপলটাও কিন্তু নাউন, সো দুটোই কিন্তু নাউন। মনে হয় এটা বুঝতে পেরেছ। এরপরে দেখো যে অ্যাজ এ রেজাল্ট ম্যানি অফ দেম আর সাফারিং ফ্রম দ্য আর্সেনিক প্রবলেম, দিস প্রবলেম ইজ ড্যাশ, প্রি-মডিফাই দ্য ভার্ব, প্রি-মডিফাই দ্য ভার্ব, প্রি-মডিফাই দ্য ভার্ব যদি বলে তাহলে অ্যাডভার্ব বসবে। তাহলে এইখানটায় দেখো যে দিস প্রবলেম ইজ ড্যাশ ফাউন্ড ইন নর্থ বেঙ্গল, যে এই সমস্যাটাই উত্তরবঙ্গে পাওয়া যায়। যেহেতু এখানে উত্তরবঙ্গে পাওয়া যায়, এখানে আমাকে একটা অ্যাডভার্ব বসাতে হবে। প্রি-মডিফাই দ্য ভার্ব যেহেতু দিয়েছে, এখানে আমাকে একটা অ্যাডভার্ব বসাতে হবে। তাহলে এই সমস্যাটাই প্রধানত, সাধারণত আমরা বা এই যেটা আমরা খুঁজে পাই যে সাধারণত এটা কোথায় থাকে, এটা উত্তরবঙ্গে থাকে। সো আমরা যদি বলি বা প্রধানতর ক্ষেত্রে যদি আমরা দেই, তাহলে শব্দটা হতে পারে কি, প্রধানত, MAIN, মেইনলি। এরপরে আমরা কি দিতে পারি, বেসিক্যালি দিতে পারি, বেসিকলি দিতে পারি, নর্মালি দিতে পারি, ইউজুয়ালি দিতে পারি, এবং প্রত্যেকটা শব্দেই কিন্তু অ্যাডভার্ব। এরপরে দেখো উই শুড টেক প্রপার মেজার্স ড্যাশ পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। আমরা জানি ইনফিনিটিভ ফ্রেজ কি, 2 + V1 + সামথিং। তার মানে কি এখানে 2 + V1 দিয়ে শুরু হবে এবং প্রয়োজনে একাধিক শব্দ লাগবে। উই শুড টেক প্রপার মেজার্স ড্যাশ, আমাদের কি করা, সঠিক পদক্ষেপ গ্রহণ করা উচিত কি করার জন্যে, ইনফিনিটিভ, তাহলে এই যে টু সমাধান করা, টু সলভ, SOLVE, সলভ, যেহেতু এটাকে ফ্রেজ বানাতে হবে, টু সলভ এটা ইনফিনিটিভ হলো, আমাকে যেহেতু ফ্রেজ বানাতে হবে তাহলে এখানে ওয়ার্ড লাগাতে হবে, টু সলভ দ্য প্রবলেম। দেখো উই শুড টেক প্রপার মেজার্স টু সলভ দ্য প্রবলেম। এরপরে দেখো গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মার্ক দ্য টিউবওয়েল হ্যাভিং আর্সেনিক ড্যাশ, ইউজ আ পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। এখানে পার্টিসিপল ব্যবহার করতে বলছে। তো অলরেডি আমরা শিখেছি পার্টিসিপল তিনটা, প্রেজেন্ট, পাস্ট এবং পারফেক্ট। তাহলে এখানে যেহেতু নির্দিষ্ট করে দেয় নাই যে প্রেজেন্ট দিতে হবে বা পাস্ট দিতে হবে বা পারফেক্ট দিতে হবে, যেহেতু এখানে নির্দিষ্ট করে দেয়নি, তাহলে আমাকে এই তিনটার মধ্যে থেকে যে কোনো একটা পার্টিসিপল ব্যবহার করলেই হবে। সো এখানে যদি আমি প্রেজেন্ট পার্টিসিপল দেই তাহলে এই সেন্টেন্সের অর্থ অনুযায়ী কি হয়, যে গভর্নমেন্ট ইজ ট্রাইং, সরকার চেষ্টা করছে, টু মার্ক দ্য টিউবওয়েল, ওই টিউবওয়েলগুলোকে চিহ্নিত করতে বা নির্দিষ্ট করতে, হ্যাভিং আর্সেনিক, যেগুলোতে কি আছে, আর্সেনিক আছে, ড্যাশ কালার, ড্যাশ এখানে রেড কালার মানে লাল রং। তাহলে লাল রং কি করে, যদি আমরা অঙ্কিত করে বা চিহ্নিত করে বা রং করে, তাহলে রং করার ইংরেজি কি, পেইন্ট, PAINT, পেইন্ট। এখানে দেখো যদি আমি এটাকে প্রেজেন্ট পার্টিসিপল করি তাহলে হয়ে যাবে কি ING, পেইন্টিং। আমি যদি বলি এটা না, আমি পাস্ট পার্টিসিপল ব্যবহার করব, তাহলে হয়ে যাবে কি পেইন্ট, হয়ে যাবে কি পেইন্টেড। যদি না মনে করি এখানে আমি পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করব, তাহলে হবে কি হ্যাভিং পেইন্টেড। তাহলে কিন্তু আমরা এখানে যে কোনো একটা পার্টিসিপল ব্যবহার করে এখানে আমরা দিতে পারবো। এই প্রশ্নটার শেষটা দেখো, ইউজ আ ডেমনস্ট্রেটিভ টু প্রি-মডিফাই দ্য নাউন। এখানে একটা ডেমনস্ট্রেটিভ ব্যবহার করতে বলেছে। তাহলে এখানটা দেখো যে পিপল শুড বি রিফাইন্ড ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার অফ ড্যাশ, তাহলে ওয়াটার অফ ড্যাশ টিউবওয়েলস। ওকে, তাহলে ডেমনস্ট্রেটিভ,
এইখানে তোমাদেরকে বলেছিলাম যে ডেমনস্ট্রেটিভ সিঙ্গুলার হয়, ডেমনস্ট্রেটিভ প্লুরাল হয়। যদি যে নাউনটাকে মডিফাই করবে সেটা যদি সিঙ্গুলার হয় তাহলে দিস অথবা দ্যাট, যদি সেই নাউনটা যদি প্লুরাল হয় তাহলে দেজ অথবা দোজ। এইখানে দেখো টিউবওয়েলস, তার মানে কি এটা প্লুরাল, সো এইখানটায় আমাকে দেজ অথবা দোজ ব্যবহার করব। THEAC দেজও হতে পারে, THOSE দোজও হতে পারে। আশা করি এই প্রশ্নগুলো তোমরা দেখো, এটা কিন্তু কোনো একটা সালের, বিগত সালের বোর্ড কোশ্চেন। এখানে কি এর আগে তোমাদেরকে যে প্রশ্নগুলো বা যে রুলসগুলো তোমাদেরকে শিখিয়ে দিলাম বা তোমাদের সামনে আলোচনা করলাম তার প্রত্যেকটা অধিকাংশই কিন্তু এই প্রশ্নের ভেতর আছে। তো এরপরে আর একটা প্রশ্ন আমরা অ্যানালাইসিস করি। দেখো এবার পরের প্রশ্নটা দেখো তোমরা। টেকিং ফুড ইজ এসেনশিয়াল, খাবার গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। উই টেক ফুড ড্যাশ, ইউজ আ ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করতে বলছে। ইনফিনিটিভ ফ্রেজ খুব সহজ, 2 + V1 + সামথিং। উই টেক ফুড ড্যাশ, এখানে কিন্তু আর কোনো কিছু নাই, বাক্যটা তোমাকে একটা ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে শেষ করতে হবে। তাহলে উই টেক ফুড, আমরা খাবার গ্রহণ করি, কিসের জন্যে? পৃথিবীতে বেঁচে থাকার জন্যে। তাহলে এখানটা দেখো, তাহলে একটা টু নেবই, এবং বেঁচে থাকা সব কিছু নিয়ে বেঁচে থাকাটা হচ্ছে কি সারভাইভ। তাহলে আমরা এখানটা কি দেব? সারভাইভ, SURVIVE, সারভাইভ। তাহলে টু সারভাইভ এটা কিন্তু ইনফিনিটিভ হলো, ফ্রেজ কিন্তু এখনো হয়নি। তাহলে আমরা কোথায় বেঁচে থাকি? আমরা পৃথিবীতে বেঁচে থাকি। সো এখানে কি দেব? অন আর্থ, EARTH, আর্থ। তাহলে দেখো 2 + V1 + সামথিং ইনফিনিটিভ ফ্রেজ, এবং এই সেন্টেন্সের আলোকে কিন্তু বাক্যটা বা এই ইনফিনিটিভ ফ্রেজটা দেওয়া হলো। তাহলে উই টেক ফুড টু সারভাইভ অন আর্থ, পৃথিবীতে বেঁচে থাকতে আমাদের কি করতে হয়? খাবার গ্রহণ করতে হয়। এরপর একটা দেখো, উই ক্যান নট সারভাইভ অন আর্থ ইফ উই ডু নট টেক ফুড, আমরা পৃথিবীতে বাঁচতে পারবো না যদি আমরা খাবার গ্রহণ না করি। ইনফ্যাক্ট ইউজ আ কোয়ান্টিফায়ার টু প্রি-মডিফাই দ্য নাউন ফ্রেজ, এখানে কি বলতে বলছে? একটা নাউন ফ্রেজ ব্যবহার করতে বলছে, যে ইনফ্যাক্ট এখানে কোয়ান্টিফায়ার ব্যবহার, মূলত এখানে ব্যবহার করতে বলেছে কোয়ান্টিফায়ার। তাহলে কোয়ান্টিফায়ার আমরা অলরেডি শিখছি, কোয়ান্টিফায়ার কি? কোনো সংখ্যা, কোনো পরিমাণ অথবা কোনো পরিমাপ। এখন এই তিনটার মধ্যে থেকে এই সেন্টেন্সের আলোকে যেটা প্রয়োজন হয় সেটা নিব। ইনফ্যাক্ট ড্যাশ, ইনফ্যাক্ট ড্যাশ লিভিং বিংস নিড টু টেক ফুড, তাহলে প্রকৃতপক্ষে লিভিং বিংস মানে আমাদের যে জীব আছি, আমাদের কি করতে হয়? খাবার গ্রহণ করতে হয়। এখানে কি সব পশু পাখিরে করতে হয় নাকি কিছু কিছু করতে হয়, কিছু কিছু খাবার না করলে হয়? তা কিন্তু না। তার মানে কি এখানে আমরা এমন একটা শব্দ নেব যেটার অর্থটাও মিলে যায়, আবার সেটা কোয়ান্টিফায়ার হিসেবেও কাজ করে। তাহলে যদি আমি এই খাটটা নেই, যদি এখানে কি নেই? ALL, ওয়াল, তাহলে দেখো ইনফ্যাক্ট অল লিভিং বিংস, তাহলে এই অলটা কিন্তু আমার কোয়ান্টিফায়ারের মতো কাজ করছে এবং এই সেন্টেন্সের অর্থটাও কিন্তু কভার করছে। এরপর একটা দেখো, বাট ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট, কিন্তু দুঃখের বিষয় এই যে ড্যাশ ইউজ পজিটিভ টু প্রি-মডিফাই দ্য নাউন, পজিটিভ ব্যবহার করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা পজিটিভ জানি, আমাদের নাউন, আমাদের প্রোনাউনের 3 নাম্বার ফর্মটা, আই হলে মাই, ইউ হলে ইউ, শি হইলে হার, যদি দে হয় তাহলে দেয়ার, এগুলো হচ্ছে পজিটিভ। তাহলে বাট ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট ড্যাশ ফুড ইজ বিং অ্যাডাল্টিরেটেড, তাহলে দেখো এটা দুঃখের বিষয় যে আমাদের খাবার দূষিত হচ্ছে বা ভেজাল হচ্ছে। তাহলে কাদের খাবার? আমাদের খাবার। এখানে যদি দেই OUR, আওয়ার, এখানে কিন্তু এই সেন্টেন্সের অর্থটাও মিলে গেল এবং আমাকে যেটা দিয়ে বসাইতে বলছে, যেটা দিয়ে করতে বলছে পজিটিভ, সেই জিনিসটাও হলো। তারপর ডি নাম্বার দেখো, ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ, খুব ভালো। নাউন অ্যাডজেক্টিভ দ্যাট মিন্স নাউন প্লাস নাউন, পিছনে যে শব্দটা থাকবে সেটাও নাউন এবং শূন্যস্থানে যে শব্দটা বসাতে হবে সেটাও নাউন। তাহলে এখানে দেখো শূন্যস্থানের পরের শব্দটা হচ্ছে অ্যাডাল্টিরেশন, ভেজালিকরণ। তাহলে কি অ্যাডাল্টিরেশন নিয়ে কথা হচ্ছে? ফুড অ্যাডাল্টিরেশন। তাহলে এখানটায় যদি আমরা কি দেই? FOOD, ফুড, তাহলে ফুড অ্যাডাল্টিরেশন। এখানে কিন্তু ফুড শব্দটাও নাউন, এখানে কিন্তু অ্যাডাল্টিরেশন শব্দটাও নাউন। এখানে কিন্তু আমরা শূন্যস্থানে নাউন অ্যাডজেক্টিভের বৈশিষ্ট্য অনুযায়ী একটা নাউন বসাইছি এবং এই সেন্টেন্সের আলোকে কিন্তু অর্থ প্রকাশ করেছি আর কি। তারপর এখানটায় পরেরটা দেখো,
ফুড অ্যাডাল্টারেশন ইজ ইনক্রিজিং ড্যাশ ইউজ আ ইন্টেন্সিফায়ার। এখানে ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে বলেছে। ইন্টেন্সিফায়ার খুব ভালোভাবে আমরা জানি যে ইন্টেন্সিফায়ার মূলত শব্দটা অ্যাডভার্ব, এবং এই অ্যাডভার্বটা বিভিন্ন ধরনের অ্যাডভার্বই তো আছে, কিন্তু এই অ্যাডভার্বটা মূলত বাক্যে ব্যবহার করলে সেই শব্দটা দিয়ে অত্যাধিক গুরুত্ব বোঝাবে এবং খুব জোর দেওয়া বোঝাবে। তাহলে আমরা যদি অ্যালার্মিং এখানে যদি বলি ভেরি অ্যালার্মিং, খুবই আশঙ্কাজনকভাবে, তাহলে কি ফুড অ্যাডাল্টারেশন ইজ ইনক্রিজিং ভেরি অ্যালার্মিংলি দ্যাট উই ক্যান নট স্টপ ইট। যে এই ফুড মানে খাদ্যে ভেজাল এত পরিমাণ বাড়ছে যে আমরা সেটা কী করতে, এত আশঙ্কাজনকভাবে বাড়ছে যে আমরা এটা কি করতে পারছি না, বন্ধ করতে পারছি না। এফ নাম্বারটা দেখো, ইউজ আ ডিটারমিনার। তাহলে ডিটারমিনার সহজ কথা, আমরা পজিটিভ শিখেছি, আমরা কোয়ান্টিফায়ার শিখেছি, ডেমনস্ট্রেটিভ শিখেছি, আর্টিকেল জেনেছি। তাহলে আমরা এর আগেই তোমাদেরকে বলেছি যে ডিটারমিনার জিনিসটা কি, সেটা আর্টিকেল হতে পারে, পজিটিভ হতে পারে, ডেমনস্ট্রেটিভ হতে পারে, সেটা কোয়ান্টিফায়ারও হতে পারে। তাহলে আমাকে এই সেন্টেন্সের অর্থ অনুযায়ী যেটা লাগে সেটা নেব। তাহলে এই সেন্টেন্সটা দেখো, ড্যাশ ডিসঅনেস্ট বিজনেসম্যান। বিজনেসম্যান কিন্তু না, এখানে কিন্তু বিজনেসম্যান, এটা কিন্তু লক্ষণীয় একটা ব্যাপার, কারণ বিজনেসম্যান সিঙ্গুলার, বিজনেসম্যান হচ্ছে প্লুরাল। ইউজ ড্যাশ কেমিক্যালস ইন ফুড অ্যান্ড ফ্রুটস টু মেক ইলিগাল অ্যান্ড কুইক মানি। তার মানে এখানে দেখো ড্যাশ ডিসঅনেস্ট বিজনেসম্যান, এখানে তাহলে আমাকে কোয়ান্টিফায়ার, তাহলে আগে সংখ্যা পরিমাণ পরিমাপের মধ্যে দেখো, এখন কিছু অসৎ ব্যবসায়ী যদি আমি নেই, তাহলে এই সেন্টেন্সের কিছুর ইংরেজিটা হচ্ছে কি SOME, সাম, এবং এই সাম বসালে কিন্তু এই সেন্টেন্সের অর্থটা পূর্ণতা পায় এবং আমার এই যে ডিটারমিনারের যে শর্তটা সেটাও পূর্ণ হয়। এরপরেরটা দেখো যে বিজনেসম্যান ইউজ ড্যাশ কেমিক্যালস, এখানে প্রি মডিফাই দ্য নাউন। তার মানে আমরা জানি প্রি মডিফাই দ্য নাউন হচ্ছে অ্যাজেক্টিভ, তার মানে এই শূন্যস্থানে তোমাকে অ্যাজেক্টিভ ব্যবহার করতে হবে। ড্যাশ কেমিক্যালস ইন ফুড, ড্যাশ কেমিক্যালস, তো কেমিক্যালস কি এখানে, তাহলে কি এখানে দিতে আমরা কি, তাহলে সেই ক্ষেত্রে কী দিতে পারি, হার্মফুল কেমিক্যালস আমরা দিতে পারি। যে কী ব্যবহার করে, হার্মফুল, HARMFUL, তাহলে মানে তারা কী করে, ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে কিসের, খাদ্যে। ওকে, এরপরে দেখো, বাট দে ডু নট থিঙ্ক অ্যাবাউট ড্যাশ, ইউজ আ পজিটিভ, তার মানে আবারও পজিটিভ ব্যবহার করতে বসে। দে ডু নট থিঙ্ক অ্যাবাউট ড্যাশ, অ্যাবাউট ড্যাশ এখানে হেলথ বলছে, যে তারা আমাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে না। তাহলে কাদের স্বাস্থ্যের কথা, আমাদের স্বাস্থ্যের কথা। এই শূন্যস্থানের OUR, আওয়ার, এটা কিন্তু পজিটিভ ব্যবহার হলো এবং বাক্যের অর্থ পূর্ণতা পেল। আই নাম্বার দেখো, ড্যাশ এ প্রেজেন্ট পার্টিসিপল, অলরেডি আমরা শিখেছি প্রেজেন্ট পার্টিসিপল V1 প্লাস ING। তাহলে এইখানে দেখো কি, ড্যাশ অ্যাডাল্টারেটেড ফুড পিপল গেট সিক, তাহলে এখানে ভেজাল খাবার খেয়ে অথবা ভেজাল খাবার গ্রহণ করে, এখন এখানে প্রশ্ন হচ্ছে খেয়ে অথবা গ্রহণ করে, যদি আমরা খাই তাহলে সেই শব্দটা হতে পারে কি EAT, ইট, এবং যেহেতু প্রেজেন্ট পার্টিসিপল আমরা সেই শর্ত অনুযায়ী ভার্বের সাথে ING যুক্ত করতে হবে। তাহলে প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে তাহলে সেই ক্ষেত্রে উত্তরটা হবে কি ইটিং, অথবা যদি আমরা এখানে যদি গ্রহণ করা দিই তাহলে TAKING, টেকিং। ইটিং অবলিক টেকিং অ্যাডাল্টারেটেড ফুড পিপল গেট সিক, যে ভেজাল খাবার খেয়ে মানুষজন কি হচ্ছে, অসুস্থ হচ্ছে বা হয়। ওকে, দে আর অফেন অ্যাটাকড উইথ ডিফারেন্ট ফ্যাটাল ডিজিজেস, তারা প্রায়ই মারাত্মক রোগে আক্রান্ত হয়। সো ড্যাশ, এইখানটায় কি বলছে, ইউজ আর জেরান ব্যবহার করতে বলছে। এখানে দেখো জেরান, এখানে এই আমাদের যে 14টা তোমাদের রুলস দিয়েছি তার বাইরে কিন্তু জেরান। সো এই জেরান আমরা যখন তোমাদেরকে কমপ্লিটিং সেন্টেন্স যখন করাইছিলাম তখন কিন্তু জেরান নিয়ে আলোচনা করেছিলাম। তারপরে একবার বলে দিই, জেরান হচ্ছে মূল ভার্বের সাথে ING যোগ করে নাউনের মতো কাজ করবে। দুটো জিনিস, এখানে ভার্বের সাথে ING যোগ করে প্রেজেন্ট পার্টিসিপলে হয়
জেরানো হয়। জেরান এবং প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে পার্থক্যটা হচ্ছে জেরান সেন্টেন্সে নাউনের মতো কাজ করে আর প্রেজেন্ট পার্টিসিপল সেন্টেন্সে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। এখানে আমাকে বসাতে হবে একটা ভার্বের সাথে আইএনজি এবং বাক্যে সেটা কিন্তু নাউনের মতো কাজ করবে। সো ড্যাশ ফুড সেফটি ইজ মাস্ট টুডে, যে আমাকে কি করতে হবে, খাদ্য নিশ্চয়তা নিশ্চিত করতে হবে। তাহলে নিশ্চিত করা, তাহলে নিশ্চিত করার ইংরেজি হচ্ছে এনশিওর। যেহেতু এটা জেরান করতে হবে, বৈশিষ্ট্য অনুযায়ী আমাকে সেটার সাথে আইএনজি যোগ করতে হবে, এনশিওরিং। তাহলে এনশিওরিং ফুড সেফটি ইজ আ মাস্ট টুডে। আশা করি এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছো। এখন একটু খেয়াল করো, আমরা যে প্রথমে যে রুলসগুলো তোমাদেরকে দিলাম, যে আসলে ব্যাপারগুলো এগুলোর মধ্যে থেকেই ম্যাক্সিমাম সময় হয়, তাহলে এই প্রশ্নের ভিতরে কিন্তু তোমাদের সেই জিনিসগুলোই কিন্তু আসলো। তো আশা করি তোমরা এই জিনিসগুলো প্র্যাকটিস করবে। এখানে না হওয়ার কোনো কিছুই নেই, এখানে 100% মার্কস তোমাদের আসবে। তো এরপরে দেখো, এরপরে তোমাদের আরও কিছু বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করা যাক। তো আরেকটা বোর্ড কোশ্চেন আমরা একটু দেখে নেই যে আসলে কীভাবে ব্যবহৃত হয়েছে, তোমরা জাস্ট মিলিয়ে নাও। অলরেডি যে জিনিসগুলো আছে সেটা অলরেডি তোমরা জেনে গেছো। এটা বাংলাদেশ ইজ এ ড্যাশ, এখানে প্রি মডিফাই দ্য নাউন, দ্যাট মিনস এখানে একটা অ্যাডজেক্টিভ বসবে। তাহলে উত্তরটা হতে পারে বাংলাদেশ ইজ আ ড্যাশ কান্ট্রি। বাংলাদেশ কি, আমরা কি জানি, বাংলাদেশ একটি ছোট দেশ। সো এখানে একটা কি বসাতে হবে, স্মল যদি দেই, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। সো বাংলাদেশ একটি ছোট দেশ, এবং এই স্মল যে বসালাম এখানে শর্ত অনুযায়ী অ্যাডজেক্টিভটা পূর্ণ হলো। নেক্সট দেখো দ্বিতীয় নাম্বারটা, দো ইট ইজ আ স্মল কান্ট্রি, যদিও এটা ছোট দেশ, ইট হ্যাজ আ ড্যাশ পপুলেশন। আবারও এখানে প্রি মডিফাই দ্য নাউন, তার মানে কি এখানে আরেকটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। তাহলে এখানে এই সেন্টেন্সের আলোকে আমরা কি বসাতে পারি, আমরা হিউজ বসাতে পারি, ভাস্ট বসাতে পারি, লার্জ বসাতে পারি। যে যদিও আমরা ছোট দেশ, আমাদের বিশাল জনসংখ্যা আছে। সো এখানটার উত্তর হতে পারে হিউজ, লার্জ অথবা ভাস্ট। পরেরটা দেখো সি নাম্বার, পিপল ড্যাশ পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব। এখানে একটা অ্যাডভার্ব বসাইতে বলছে, আমরা জানি অ্যাডভার্ব জিনিসটা কি। সো এখানটায় দেখো পিপল ড্যাশ ডিপেন্ড অন এগ্রিকালচার, তে মানুষজন সাধারণত বা প্রধানত কৃষির উপর নির্ভর করে। তাহলে সাধারণত অথবা প্রধানত, তাহলে এই শব্দগুলোর ইংরেজি কি, সাধারণত যদি দেই তাহলে কি নর্মালি অথবা ইউজুয়ালি, অথবা যদি প্রধানত দেই তাহলে সেটা হতে পারে মেইনলি। তাহলে উত্তরটা হয় পিপল মেইনলি ডিপেন্ডস অন এগ্রিকালচার, যে মানুষজন প্রধানত কৃষির উপর নির্ভর করে। তারপরটা দেখো, দে গ্রো ডিফারেন্ট কাইন্ডস অফ ক্রপস ড্যাশ প্রি মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্বাল ফ্রেজ। এখানে অ্যাডভার্বাল ফ্রেজ, এখানে আগেরটা শুধুমাত্র অ্যাডভার্ব একটা শব্দ বসাইছি, এখানে ফ্রেজ ব্যবহার, মানে অ্যাডভার্বাল বা তোমার কি অ্যাডভার্বাল ফ্রেজ ব্যবহার করতে বলছে। তার মানে কি একটা ফ্রেজ আমরা ব্যবহার করে করতে হবে। তাহলে সেক্ষেত্রে এখানে দেখো, যদি আমরা বলি যে দে গ্রো ডিফারেন্ট কাইন্ডস অফ ক্রপস, তারপর কি এখানে কিন্তু শূন্যস্থান শেষ দিয়ে দিচ্ছে, বাক্যটা আমাকে শেষ করতে হবে। তাহলে দে গ্রো ডিফারেন্ট কাইন্ডস অফ ক্রপস, তারা সারা বছর ব্যাপী বিভিন্ন ধরনের ফসল জন্মায় বা ফসল ফলায়। এই যে একটা কথা বলছি, সারা বছর ব্যাপী। দেখো অ্যাডভার্বের মধ্যে বিভিন্ন রকম আছে, অ্যাডভার্ব অফ টাইম আছে, অ্যাডভার্ব অফ প্লেস আছে, অ্যাডভার্ব অফ বিভিন্ন রকমের অ্যাডভার্ব দেওয়া আছে। তো এইখানটায় যদি দেই সারা বছর ব্যাপী, তাহলে এটাকে অ্যাডভার্ব অফ টাইম হতে পারে। তাহলে সারা বছর ব্যাপী যদি হয় তাহলে অর্থটা হবে কি থ্রু আউট দ্য ইয়ার, থ্রু আউট দ্য ইয়ার, তার মানে কি সারা বছর ব্যাপী। তাহলে এখানে যদি আমি থ্রু আউট দ্য ইয়ার দিই তাহলে অর্থটা দাঁড়ায় দে গ্রো ডিফারেন্ট কাইন্ডস অফ ক্রপস থ্রু আউট দ্য ইয়ার, যে তারা সারা বছর ব্যাপী বিভিন্ন ফসল বা বিভিন্ন রকমের ফসল ফলায়। এরপরে দেখো যে উই আর্ন ড্যাশ প্রি মডিফাই দ্য নাউন উইথ আ নাউন অ্যাডজেক্টিভ, আবারও নাউন অ্যাডজেক্টিভ, নাউন প্লাস নাউন। তাহলে উই আর্ন ড্যাশ কারেন্সিস বাই এক্সপোর্টিং সাম অফ দিস ক্রপস, যে এর মধ্যে কিছু শস্য রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি। তাহলে এখানে দেখো
কারেন্সিস এটা নাউন, তাহলে এর যে শূন্যস্থানে যেহেতু এটা আমাকে নাউন অ্যাডজেক্টিভ, তার মানে আর একটা নাউনই বসাতে হবে, তাহলে বৈদেশিক মুদ্রা, ওখানে কারেন্সি দ্যাট মিনস মুদ্রা, আর আমরা কি অর্জন করি? বৈদেশিক মুদ্রা অর্জন করি। তাহলে এটাকে যদি ইংরেজিতে বলি তাহলে কি? ফরেন কারেন্সি। তার মানে কি এখানে শূন্যস্থানে কি বসবে? ফরেন। আর এটা কি? ফরেন হচ্ছে নাউন, এখানে কারেন্সিও কিন্তু নাউন। এরপরেরটা দেখো, নাও উই আর অ্যাবল, যে এখন আমরা কি? নাও উই আর অ্যাবল এন এ পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইনফিনিটিভ। ইনফিনিটিভ দিয়ে করতে হবে, তার মানে 2 + V1। কী দিয়ে করতে হবে? 2 + V1। তাহলে এই সেন্টেন্সের আলোকে কি হতে পারে? নাও উই আর অ্যাবল। ও, এর আগে মনে হয় একটা সেন্টেন্স একটু মিস করেছি। এখানে দেখো, উই আর অলসো রিচ ইন ড্যাশ, যে আমরা সমৃদ্ধ, আমরা আর একটা বিষয়েও সমৃদ্ধ, সেটা জিনিসটা কি? প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ, এখানে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। তাহলে বাক্যটা দেখো, উই আর অলসো রিচ ইন ড্যাশ রিসোর্সেস, যে আমরা, যদি আমরা বলি প্রাকৃতিক সম্পদেও আমরা সমৃদ্ধ, তাহলে এখানটা কি হবে? প্রাকৃতিক রিসোর্সেস, এখানে তো একটা দিচ্ছে সম্পদ, তাহলে সেই ক্ষেত্রে এখানে কি দিতে হবে? প্রাকৃতিক। ন্যাচার অর্থ প্রকৃতি, আর যদি ন্যাচারাল করি তাহলে সেটা হবে প্রাকৃতিক। সো এখানে কি দিতে পারি? ন্যাচারাল, আর এখানে তো রিসোর্সেস দেওয়া আছে, সো শূন্যস্থানে আমরা ব্যবহার করতে পারি ন্যাচারাল। সো আমাকে ওই যে প্রি মডিফাই দ্য নাউন অ্যাডজেক্টিভ বসাতে হবে, ন্যাচারাল শব্দটাও কিন্তু অ্যাডজেক্টিভ। ওকে, এরপরে দেখো, নাও উই আর অ্যাবল, এখন আমরা দক্ষ বা সামর্থ্যবান। প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান, এখানে উইথ অ্যান adjective with an verb with the adverb. Okay, না, এখানে the now we are able, এখন আমরা সামর্থ্যবান, to post modify the adjective with an infinitive, এখানে infinitive দিয়ে করতে বলছে। so we are able, এখন আমরা কি? এই যে ন্যাচারাল যে রিসোর্সগুলো আছে সেগুলো আমরা, সাপোজ তেল গ্যাস, এর আগে যেমন তেল গ্যাস টোটালটাই বিদেশি কোম্পানি সেটা কি করতো? উত্তোলন করতো। কিন্তু এখন কিন্তু আমরা নিজেরাই সেটা আমরা কূপ খনন করতে পারি, এবং কূপ থেকে কিন্তু আমরা সেই তেল বা গ্যাসগুলোকে উত্তোলন করতে পারি। তার মানে কি? এইখানে উত্তোলনের কথাটাই বলছে। তাহলে উত্তোলন যদি বলি তাহলে ডিগ আউট, ডিগ আউট মানে কি? উত্তোলন করা। এখানে যেহেতু আমাকে একটা ইনফিনিটিভ ব্যবহার করতে বলছে, তাহলে এই ডিগের আগে আমরা একটা কি দেব? টু দেব। তাহলে উত্তরটা হবে টু ডিগ আউট। এর পরেরটা দেখো, যে উই এক্সপোর্ট ড্যাশ, প্রি মডিফাই দ্য নাউন উইথ আ নাউন অ্যাডজেক্টিভ, আবারও নাউন অ্যাডজেক্টিভ, তার মানে আর একটা নাউন বসাতে হবে। উই এক্সপোর্ট ড্যাশ প্রোডাক্টস টু ডেভেলপ কান্ট্রিজ, আমরা কি করি? আমাদের দেশটাকে উন্নত করার জন্য এক্সপোর্ট করি। এক্সপোর্ট, তাহলে এক্সপোর্ট কি করি? এখানে এক্সপোর্ট ড্যাশ প্রোডাক্ট, এখানে কি প্রোডাক্ট আমরা উৎপাদন করি? যেটা আমাদের এই রপ্তানি, আমরা যে যে জিনিসগুলো রপ্তানি করি তার মধ্যে সবচেয়ে বেশি আমরা পোশাক রপ্তানি করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে কি দিতে পারি? গার্মেন্ট। কি দিতে পারি? গার্মেন্ট প্রোডাক্ট, মানে আমাদের যে কাপড় চোপড়ের যে প্রোডাক্টগুলো সেগুলো আমরা উৎপাদন করি, সেক্ষেত্রে আমরা যে কোনো কিছু দিতে পারি। অ্যাগ্রিকালচার দিতে পারি, অথবা এই গার্মেন্ট দিতে পারি, প্লাস্টিক দিতে পারি। মোট কথা যে জিনিসগুলো আমরা রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করি, সেই ধরনের একটা জিনিসই আমাকে নাউন হিসেবে বাক্যে ব্যবহার করতে হবে। ওকে, এই প্রশ্নের শেষ যেটা দেখো, ইন দিস রিগার্স উই হ্যাভ অলরেডি আর্ন এ ড্যাশ রেপুটেশন, প্রি মডিফাই দ্য নাউন, তার মানে আবারও অ্যাডজেক্টিভ বসাতে হবে। তাহলে উই হ্যাভ অলরেডি আর্ন, ইতিমধ্যেই আমরা অর্জন করেছি, এ ড্যাশ রেপুটেশন। তাহলে এখানে যদি আমি একটা অ্যাডজেক্টিভ বসাই, গুড, একদম সিম্পলি একটা শব্দ গুড, সেটা কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে বাক্যের অর্থটা দাঁড়াবে, উই হ্যাভ অলরেডি আর্ন আ গুড রেপুটেশন, তার মানে ইতিমধ্যেই আমরা একটা ভালো সুনাম অর্জন করেছি। আশা করি এই প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছো। আমরা আর একটা প্রশ্নে যাই। এখানে দেখো, পিপুল অ্যারাউন্ড ওয়ার জাস্ট ওয়াচিং অ্যাজ দ্য ড্যাশ, এখানে একটা শূন্যস্থানে বসাতে হবে প্রি মডিফাই দ্য নাউন, তার মানে এটা অ্যাডজেক্টিভ। ড্যাশ বয়, এটা একটা গল্পের আলোকে আসছে। তো আমরা এই গল্পটা জানি যে এখানে একটা ছোট বালক, কোন একটা ছোট বালককে নির্দেশ করছে। সো এখানে একটা প্রি মডিফাই, এটা যদি আমরা অ্যাডজেক্টিভ বসাই তাহলে এখানটায় আমরা কি বসাতে পারি? লিটল। সো একটা লিটল বয় স্টার্টেড ড্যাশ, এখানে ইনটু দ্য ড্যাশ, এখানে মোট কথা যে ইনটু দ্য ক্যানেল, তার মানে কি?
ডুবছে, তাহলে যদি কোনো কিছু ডুবে হয় তাহলে সেই শব্দটা হয় কি ড্রনিং। ড্রন হচ্ছে ডুবে যাওয়া অথবা ডোবানো। আর এখানে যেহেতু আমাকে কি বসাতে হবে, একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে, তাহলে ড্রনকে আমরা কি করব, ড্রনিং। সো এখানটা হবে ড্রনিং ইনটু দ্য ড্যাশ, ইনটু দ্য ক্যানেল। এখানে ইনটু দ্য ক্যানেল, এই ক্যানেলের আগে একটা শূন্যস্থান দেওয়া আছে, এখানে শূন্যস্থানে আমাদেরকে বলা আছে প্রি মডিফাই দ্য নাউন, তার মানে এখানেও একটা কি বসাতে হবে, অ্যাডজেক্টিভ বসাতে হবে। আবারও এখানে কি প্রি মডিফাই দ্য নাউন, তার মানে এখানে অ্যাডজেক্টিভ বসাতে হবে। কি ক্যানেল, একটা গভীর ক্যানেল, মানে গভীর খাল যেটাকে বলে। তাহলে গভীর হিসাবে আমরা কি ব্যবহার করতে পারি ইংরেজিতে, এখানে ডিপ, কি বসাবো, ডিপ বসাবো। তাহলে পুরো সেন্টেন্সের এই একটা সেন্টেন্সের মধ্যে কিন্তু এখানে 3টা শূন্যস্থান আছে। তাহলে আমরা পুরোটা যদি একটু ফ্ল্যাশব্যাক থেকে পুরো সেন্টেন্সটা করি তাহলে হতে পারে এমন, পিপল অ্যারাউন্ড ওয়ার জাস্ট ওয়াচিং অ্যাজ দ্য লিটল বয় স্টার্টেড ড্রনিং ইনটু দ্য ডিপ ক্যানেল। তাহলে এখানে 3টা শূন্যস্থানে কিন্তু 3টা বসছে। প্রথমটাতে বসছে লিটল, দ্বিতীয়টাতে বসছে ড্রনিং এবং সিটাতে বসছে হচ্ছে ডিপ। আশা করি এই 3টা তোমরা বুঝতে পেরেছো। দেন দ্য ট্রাফিক কনস্টেবল কেম, এরপর ট্রাফিক কনস্টেবল আসে। এখানে পরেরটা দেখো প্রি মডিফাই দ্য নাউন উইথ আ প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করছে। এখানে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার, সহজ কথা V1 প্লাস আইএনজি। তাহলে সেই ক্ষেত্রে এই সেন্টেন্সে নো টাইম হি জাম্প ইনটু দ্য ক্যানেল, তার মানে একজন ছেলে একটা খালের ভেতর ডুবে যাচ্ছে, সেখানে একজন পুলিশের সার্জেন্ট আসছে, সে কি ওখানে সময় অপচয় করবে না। তাহলে আমাকে একটা ওইরকম একটা অপচয়, কোনো সময় অপচয় না করে সেই পুলিশ সার্জেন্টটা ক্যানেলের ভেতরে কি করে, লাফ দেয়। তাহলে সেই ক্ষেত্রে এখানে দিতে পারি অপচয় করার ইংরেজি হচ্ছে ওয়েস্ট। আর এবং আমাকে যেহেতু ওটাকে করতে হবে প্রেজেন্ট পার্টিসিপল, তার মানে কি ওই ভার্বটার সাথে আইনজি যোগ করতে হবে, তাহলে শব্দটা হবে ওয়েস্টিং। এরপরে দেখো দ্য ড্যাশ, দ্য এখানে প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ বসায় করতে বলছে। দ্য ড্যাশ কনস্টেবল ডিড নট থিঙ্ক অফ হিজ ড্যাশ, প্রি মডিফাই দ্য নাউন, আবারও অ্যাডজেক্টিভ, ড্যাশ লাইভ, তার মানে এখানেও একটা অ্যাডজেক্টিভ। তাহলে দ্য ড্যাশ, আগেরটা তো অ্যাডজেক্টিভ বসাতে বলছে কি কনস্টেবল, যেহেতু তিনি ভালো কাজ করতেছেন, অনেক মানুষ দেখতেছেন যে ডুবে যাচ্ছে, তারা কি করতেছে না, কিন্তু সার্জেন্ট আসে কিন্তু তিনি লাভ দিচ্ছেন, ডেফিনেটলি ইনি কি মানুষ, দয়ালু মানুষ। তাহলে দয়ার ইংরেজি কি কাইন্ড, সেক্ষেত্রে এখানে আমরা কি দিতে পারি, এখানে দ্য কাইন্ড, এখানে এটা হয় হচ্ছে দ্য কাইন্ড, দ্য কাইন্ড কনস্টেবল ডিড নট থিঙ্ক অফ হিজ ড্যাশ, এখানেও একটা কি বসাতে হবে, অ্যাডজেক্টিভ বসাতে হবে। তাহলে এখানে কি নিজের জীবন, মানে পুলিশ সার্জেন্টটা নিজের জীবনের কথা চিন্তা করেনি, তাহলে এখানটায় হতে পারে হিজ ওন লাইফ, এখানে উত্তরে হবে ওন। এরপরে দেখো হি ওয়াজ ড্যাশ ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার, তার মানে এখানে একটা ইন্টেন্সিফায়ার দেওয়া হবে, একটা অ্যাডভার্ব বসাতে হবে যেটা খুব গুরুত্ব আরোপ করবে। হি ওয়াজ ড্যাশ ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ কাইন্ড দ্যাট হি রিস্ক হিজ লাইফ, যে সে এতটাই দয়ালু যে সে তার জীবনটা কি পর্যন্ত কি করেছে, মানে বাজি রেখেছে বা ঝুঁকি নিয়েছে, জীবনের ঝুঁকিটা পর্যন্ত তিনি নিয়েছেন। ওকে, হি ওয়াজ ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার, এখানে একটা ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে বলছে। সো হি ওয়াজ ড্যাশ, চোর দেয়, হি ওয়াজ সো কাইন্ড, সে এতটাই দয়ালু যে হি রিস্ক হিজ লাইফ, সে তার জীবনের ঝুঁকি নিয়েছিল। এখানে পরেরটা দেখো পিপল ড্যাশ, পিপল ড্যাশ বাই দ্য ক্যানেল প্রেজড, মোট কথা পিপল এখানে পোস্ট মডিফাই দ্য নাউন, এখানে একটা কি বসাতে হবে, পিপল ড্যাশ, এখানে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। তাহলে দেখো যে মানুষগুলো ক্যানেলের পাশে দাঁড়িয়েছিল, তাহলে সেই ক্ষেত্রে দাঁড়ানো হচ্ছে স্ট্যান্ড, এটাকে যদি আমরা অ্যাডজেক্টিভে রূপান্তর করি তাহলে হবে কি স্ট্যান্ডিং। তাহলে পিপল স্ট্যান্ডিং বাই দ্য ক্যানেল প্রেজড হিম, তার মানে ক্যানেলের পাশে দাঁড়ানো মানুষজনগুলো তার কি করেছিল, প্রশংসা করেছিল। কেমন প্রশংসা করেছিল সেটা দেখো, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্ব বসাতে হবে। তাহলে এখানে যদি অ্যাডভার্ব দেই তাহলে কি হতে পারে, সেটা হাইলি, তার মানে এই ক্যানেলের পাশে দাঁড়ানো লোকেরা তার উচ্চশিক প্রশংসা করেছিল। ওকে, তারপর দাও দিস টাইপ অফ পার্সন ইজ আ মডেল ড্যাশ,
পোস্ট মডিফাই দ্য নাউন। তাহলে এখানে আমরা একটা ফ্রেজ দিয়েও কিন্তু শেষ করতে পারি। তাহলে দিস ইজ বা দিস টাইপ অফ পারসন ইজ আ মডেল ইন আওয়ার সোসাইটি, যে এই ধরনের মানুষ আমাদের সমাজের মডেল। তা আশা করি তোমরা এই ব্যাপারটাও বুঝতে পেরেছ। এখন চলে যাওয়া যাক আর একটি প্রশ্নে। এখানে দেখো তোমাদের আরেকটি প্রশ্ন এখানে দেওয়া আছে, তোমরা স্ক্রিনে একটু ভালো করে দেখে নাও এবং তোমরা এই প্রশ্নটা চেষ্টা করো। এবং এরপরে তোমাদেরকে আর একটা দেওয়া আছে, এখানে দেখো যে এখানে আর একটা সম্পর্কে দেওয়া আছে, এটাও তোমরা নিজেদের মতো করে চেষ্টা করবা এবং সমাধান করার চেষ্টা করবা। এবং এর বাইরে বই আছে, টেস্ট পেপার আছে বা বিগত সালের প্রশ্নগুলো আছে। তোমরা আরও কিছু প্রশ্ন নিজেদের মতো চেষ্টা করো এবং যদি কোনো সমস্যা ফেস করো তাহলে সেইগুলোর এই যে আমরা যত আলোচনা করলাম এই ভিডিওগুলোর আলোচনার পরিপ্রেক্ষিতে তোমার প্রশ্নগুলোর সমস্যার সমাধান করে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে তুমি পৌঁছাও। তো আজকে এই মডিফায়ারের জন্য তোমাদেরকে আসলে প্রশ্নের আলোকে যে ধরনের প্রশ্ন আছে সেই ধরনের বিষয় নিয়ে আলোচনা করা হলো, অনেকগুলো বোর্ড কোশ্চেন আলোচনা করা হলো এবং কিছু নতুন বোর্ড কোশ্চেনও তোমাদেরকে দেখিয়ে দেওয়া হলো। এই প্রশ্নগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে এবং তোমাদের হাতে থাকা যে টেস্ট পেপার বা অন্যান্য বইগুলো আছে সেগুলো দিয়েও চেষ্টা করবে। আশা করি তোমরা এখান থেকে সর্বোচ্চ নাম্বার পাবে। তো এই বলে আজকে তোমাদের ক্লাসটা শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।